শরীর দেখানোর যদি এত ইচ্ছে থাকে তাহলে তো নষ্ট গলিতে যেতে পারেন। বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? পেছন থেকে এমনই কিছু কথা চিৎকার করে বলল তারিকুল মজুমদার একটি মেয়েকে। মেয়েটি দাঁড়িয়ে পড়তেই তার সামনে গিয়ে বলা শুরু করলো, এই আপনাদের মতো কিছু নারীদের জন্য না পুরো নারী সমাজ কলঙ্কিত হয়। পুরুষদের লালসা জাগাতে এতই ইচ্ছুক আপনি, তাহলে ওনাটা পড়েছেন কেন? না পড়লেই পারতেন, আপনার কাজই সুবিধা হতো। আসলে মেয়েটির ওড়না বুক থেকে অনেকটাই সরে গেছিল, তাই তারিকুল মজুমদার সেটা দেখতে পেয়ে এই কথাগুলো বলল। তারিকুল মজুমদারের কথা শুনে মেয়েটি কিছু বলল না, নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে চারিপাশে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তারিকুল মজুমদার পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সেই সময় মেয়েটি তারিকুল মজুমদারের পাশ দিয়ে ঢং ঢং করে হেঁটে যায় আর তারিকুল মজুমদার কথাগুলো বলে। তারিকুল মজুমদার হলো একজন বড়লোক ঘরের ছেলে। তারিকুল মজুমদারের বাবা একজন ব্যবসায়ী, কিন্তু নিজের বাবাকে বা বাবার বিজনেসকে তারিকুল মজুমদার পাত্তা দেয় না। শহরের সবাই তারিকুল মজুমদারকে তার নিজের পরিচয় চেনে, বেশ নামকরা মাফিয়া তারিকুল মজুমদার। কিন্তু তা শুধু গরিবদের ভালোর জন্য, তাদের সমস্যা মেটানোর জন্য। তারিকুল মজুমদার বসেছিল একটা চায়ের দোকানে, বসে বসে গেম খেলছিল। তখনই ওর চোখ গেল সেই দিনের মেয়েটির ওপর। মেয়েটি আবারও আগের দিনের মতো হেঁটে যাচ্ছে মাঝ রাস্তা দিয়ে। পেছনে যে একটা গাড়ি দ্রুত বেগে ওর দিকে এগিয়ে আসছে তার খেয়াল নেই। তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ছুটল মেয়েটিকে গাড়িটা ধাক্কা মারবে তার আগের মুহূর্তে হাত ধরে এক টান মেরে সরিয়ে নিয়ে এলো সাইডে। আরে বাবা, মরার এত শখ থাকলে নিজের বাড়িতে গিয়ে মরুন না। রাস্তায় নেমে মরার কি আছে? লোক দেখিয়ে মরার নাটক করে কি লাভ হবে আপনার? যত সব ডিসকাস্টিং পিপল। তারিকুল মজুমদারের কথাগুলো বলেই পেছনে ফিরে গেল আর নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হঠাৎই পেছন থেকে আ আ আওয়াজ শুনলো আর নিজের পিঠে কারোর হাতের ছোঁয়া পেল। পেছনে ফিরে তাকাতেই ওই মেয়েটিকে দেখতে পেল। তারিকুল মজুমদার কিছু বলতে যাবে তার আগে মেয়েটি হাতে একটা কাগজ ধরিয়ে জোর পায়ে হেঁটে চলে গেল। কাগজটা খুলে দেখল। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বাহ বাহ, আজকাল মুখে নয় মেয়েরা লিখে ধন্যবাদ জানাচ্ছে, স্ট্রেঞ্জ। তারিকুল মজুমদার মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটি চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিছু না বলে এদিক ওদিক তাকিয়ে মেয়েটি দৌড়ে চলে গেল। এভাবে কাগজে ধন্যবাদ জানানোর মানে কি? কারণ মেয়েটি কথা বলতে পারে না। তারিকুল মজুমদার পেছনে ফিরে তাকালো আর চায়ের দোকানের কাকা ওর দিকে এগিয়ে এসে বলতে শুরু করলো, যে মেয়েটিকে তুমি এতগুলো কথা শোনালে সেই মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি বোবা। ওর বাবা মা শখ করে ওর নাম রেখেছিল ইশারা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ সত্যি এই বাপ মা মরা মেয়েটাকে ইশারায় কথা বলতে হয়। ওর বাবা মার অ্যাক্সিডেন্ট ইশারা নিজের চোখে দেখেছে। শেষ মুহূর্তে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু জন্মগত বোবা নয় তাই ইশারা কানে শুনতে পায়, কিন্তু কানে শুনতে পেলে ওর কষ্ট হবে, কথা বলতে চাইবে। তাই ডাক্তার বলেছেন ওর কানে তুলো গুজে রাখতে। সেটাই করা হয়েছে, কিন্তু খুব জোরে কথা বললে ইশারা শুনতে পায়, কিংবা জোরে গান চালালে ইশারা শুনতে পায়। ঠিকঠাক শুনতে না পেলেও তোমার মুখের অঙ্গভঙ্গিতে বুঝতে পেরেছে তুমি ওকে ভালো কথা বলনি, তাই তো কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিক হলো না এটা। এই বলে চায়ের দোকানের কাকা ভেতরে চলে গেলেন আর তারিকুল মজুমদার ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, ইশারা বুবা? চুপ, একদম চুপ, একটা শব্দ করবি না। যদি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। করে আমার মাথাটা খারাপ করে দিল। ইশারা চুপ করে গেল তারিকুল মজুমদারের ধমক শুনে। তারিকুল মজুমদারও কিছুটা নিজেকে শান্ত করে ইশারা বেড যেখানে বসে আছে সেখানে ইশারার কাছে গিয়ে বসলো। আই এম সরি ইশারা, আসলে আমি ভাবিনি এমন কিছু করে বসবো তোমার সাথে, কিন্তু কি করবো বলো? এটা না করলে তো তোমাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম, যেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবাসি না। ইশারা তারিকুল মজুমদারকে ইশারায় বলল, তাতে আমার কিছু যায় আসে না, আমার ভালোবাসাই এনাফ আমাদের সম্পর্কে।
ইশারা কিছু বুঝতে পারল না। এবার তাই তারিকুল মজুমদারের মুখের দিকে চেয়ে রইল, আর তারিকুল মজুমদার সেটা দেখে মুচকি হেসে একটা পেপার নিয়ে এলো ইশারার কাছে আর বলল, সই করে এখানে। তারিকুল মজুমদার আঙুল দিয়ে সই করার জায়গা দেখিয়ে দিল ইশারাকে। ইশারা ভালো করে কাগজটা দেখতেই দেখতে পেল রেজিস্ট্রি পেপার। এর মানে তারিকুল মজুমদার বিয়ে করতে বলছে ইশারাকে। ইশারা তৎক্ষণাৎ বেড থেকে উঠে দাঁড়ায় আর ইশারায় বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। হাত নাড়িয়ে ইশারায় তারিকুল মজুমদারকে বলল ইশারা। বিয়ে তো তোমাকে করতেই হবে ইশারা, তাও সেটা আমাকে। কি কমতি আছে আমার মধ্যে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে এতটাই অপছন্দ তোমার যে তুমি ওই মাঝ বয়সী লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলে? লিসেন কেয়ারফুল ইশারা, তুমি যদি আমাকে অ্যাভয়েড না করো তাহলে তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দেব। তারিকুল মজুমদার ইশারার কাছে গিয়ে ইশারার বাহু ধরে বলল কথাগুলো। ইশারা ধপ করে বেডে বসে পড়ল। ইশারা কথা বলতে পারে না, ইশারা করেই মানুষকে কথা বোঝায়, কিন্তু অনেকে তো বোঝে না, তাই একটা খাতা পেন রাখে সবসময় নিজের কাছে, যাতে ওটাতে লিখে বোঝাতে পারে। ইশারা জন্মগত বোবা নয়। ইশারার যখন বয়স 14 তখন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে শেষে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর তারপর ডাক্তার বলে শকের কারণে এমনটা হয়েছে, মেনে নিতে পারেনি ব্যাপারটা। ইশারা কথা না বলতে পারলেও কানে সব শুনতে পায়, কিন্তু খুব বেশি জোরে সাউন্ডও কানের পক্ষে ক্ষতিকারক ডাক্তার বলেছেন, তাই ইশারা কানে তুলো গুজে রাখে আর সবার কথা মোটামুটি শুনতেও পায়। আজ তারিকুল মজুমদারের সব কথা ইশারা শুনতে পেয়েছে। ইশারা কি করবে বুঝতে পারছে না। এখন যদি ইশারা বিয়ে না করে তারিকুল মজুমদারকে, তাহলে হয়তো তারিকুল মজুমদার সত্যি ইশারার পরিবারকে মেরে ফেলবে। পরিবার বলতে শুধু ইশারার মামা মামি আর ওর নিজের ভাই। ইশারার ভাইয়ের বয়স 12 বছর এখন, আর ইশারার বয়স 20। অনার্স শেষ বর্ষে পড়ছে ইশারা। মামি এমনিতেই পড়তে দিতে চায় না, ঘরের সব কাজ কর্ম দিয়ে কলেজে যেতে দেয় না, আর সেই কারণেই বিয়ে দিয়ে দিচ্ছিল। আসল কারণটা অবশ্য তা নয়, এর একটা অন্য কারণ আছে। তারিকুল মজুমদার ইশারার সামনে একটা কাগজ রেখে বলল, সাইন করে ইশারা এখানে। ইশারা করুণ চোখে তারিকুল মজুমদারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে পেনটা দিয়ে সাইন করে দিল। তারিকুল মজুমদার জানতো ইশারাকে পরিবারের ভয় দেখালে ইশারা রাজি হবে। ইশারার মামা মামি যতই খারাপ হোক, ইশারা ওদের খুব ভালোবাসে, সেটা তারিকুল মজুমদার ছাড়া ভালো কেউ জানে না। পরের পর্বগুলোতেই বুঝতে পারবেন কারণটা। তারিকুল মজুমদার কাগজটা নিয়ে নিল আর পাশের টেবিলে রেখে ইশারার দিকে ঝুঁকতে লাগলো, বেডের ওপর ভর করে। ইশারা নড়াচড়া করছে না, একইভাবেই বসে আছে। কী বা করবে? এখন তো তারিকুল মজুমদারের পুরো অধিকার আছে ইশারার ওপর। তারিকুল মজুমদার ইশারার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল আর বলল, ভীষণ ভালোবাসি তোমাকে ইশারা। আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তুমি আমার যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ নই। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিছু যায় আসে না। ইশারা তো করতে পারো। ইশারায় ভালোবাসার প্রকাশ হবে আমাদের সম্পর্কের। তারিকুল মজুমদার কথাগুলো বলেই উঠে চলে গেল পেপারটা নিয়ে, আর দরজাটা লক করে দিতেই ইশারা দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, আর তারিকুল মজুমদার তা পাত্তা না দিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। ইশারা বিয়ের সাজে বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু চোখ দিয়ে সামনে জল গড়িয়ে পড়ছে, আর যার ফলে কাজলটা লেপটে গেছে। বেশ ভারী মেকআপ করেনি ইশারা, সামান্য কয়েকটা হালকা গয়না পড়েছে, তাও সেগুলো সোনা নয়, ইমিটেশনের। ইশারা কোণের ভেসে বসে রয়েছে। ঠিক সেই সময় ওর মামা আর মামি ইশারার রুমে প্রবেশ করে বলল, কি রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? ইশারা করুণ চোখে মামার দিকে তাকালো, আর মামা ইশারায় বলল, কষ্ট পাস না মা, বিয়ে তো সব মেয়েরই একদিন না একদিন হয়। এই বিয়েতে কেন খুশি হবে আমার বোনু? একটা বড় লোকের সাথে কেন বিয়ে দিচ্ছ তোমরা আমার বোনুকে? হ্যাঁ, বিয়ে না করলে তো চিকিৎসা কে করাবে? হ্যাঁ, জানিস কত খরচা হবে তোর অপারেশন করাতে? ইশারা যদি কাব্য মিয়াকে বিয়ে করে তাহলে কাব্য মিয়া বলেছেন সব খরচ উনি দেবেন, তাই ইশারা বিয়ে করবে ওনাকে। দরকার নেই অপারেশনের। ভাই, তুই কষ্ট পাস না, আমি ঠিক আছি। ইশারায় বুঝালো কথাগুলো। ঈশানকে কনেকে ডাকছে গো বিয়ের জন্য। কিন্তু বোনু। হ্যাঁ, এই তো যাচ্ছে।
ইশারাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসিয়ে দিল ওর মামি। ইশারার পাশেই বসে রয়েছে ওর বর, যার বয়স কিনা প্রায় 50। একবার বউ মরে গেছে, এমনকি মেয়েও আছে একটা, আর ইশারার বয়স এখন সবে 20। ইশারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ওদের রেজিস্ট্রি হবে, কোনো আচার আচরণ হবে না। উকিল এসে পড়েছেন অনেক আগে, আর বরের সইও নেওয়া হবে গেছে নাকি এখন ইশারার সাইন। ইশারা যেই না পেন হাতে নিয়ে সই করতে যাবে তখনই বিকট একটা শব্দ হলো, গুলি চলার শব্দ। সবাই তো ভয় পেয়ে গেছে। ইশারা এবং সবাই সামনে তাকাতেই দেখলো তারিকুল মজুমদার হাতে একটা পিস্তল দিয়ে বাতাসে গুলি করে চোখ লাল করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইশারার মামা মামি প্রায় ভয় পেয়ে গেছেন তারিকুল মজুমদারের এমন রূপ দেখে। এলাকার সবাই জানে তারিকুল মজুমদারের রাগ কতটা ভয়ঙ্কর, তবু সাহস করে ইশারার মামা বলল, এসব কি হচ্ছে? এই বিয়েবাড়ি অনুষ্ঠানে তুমি গুন্ডাগিরি কেন করছো? তারিকুল মজুমদার কোনো কথা না বলে ইশারার কাছেই চলে গেল। আর তারিকুল মজুমদার এগোতেই ইশারার মামা মামি পিছিয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের হাতে পিস্তল আছে। তারিকুল মজুমদার গিয়ে ইশারার হাত ধরে ইশারাকে টেনে তুলল আর লোকটাকে বলল, আর কোনোদিন যদি এই এলাকায় আপনাকে দেখেছি বা আপনার ছায়া আমার চোখে পড়েছে তাহলে আপনি বেঁচে বাড়ি ফিরবেন না। এই বলেই ইশারাকে সবার সামনে কোলে তুলে নিল তারিকুল মজুমদার। আর ইশারা তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তারিকুল মজুমদারের দিকে। এদিকে ইশারার ভাই ঈশানও খুব আনন্দ করছে তারিকুল মজুমদারকে দেখে। তারিকুল মজুমদারকে কেউ বাধা দিতে এলেই তারিকুল মজুমদারের সব লোকেরা সামনে চলে এলো, আর কেউ কিছু বলতে পারলো না। তারিকুল মজুমদার ইশারাকে গাড়িতে বসিয়ে সিধে নিজের ফার্ম হাউসে চলে এলো। তারিকুল মজুমদার সিগারেটে টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে। তারিকুল মজুমদারের চোখের কোণে জল জমেছে। ইশারা, আমি জানি প্রথমে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করে তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই একটা ভালো লাগার কাজ করেছে, আর পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইশারা, আমি যে বড্ড ভালোবাসার কাঙ্কাল। তারিকুল মজুমদারের চোখ থেকে টপ টপ করে জল পড়ল। তারিকুল মজুমদার সেটা মুছে সিগারেটটা ফেলে ইশারার ঘরের দিকে ইশারার জন্য খাবার নিয়ে হাঁটা ধরল। তারিকুল মজুমদার রুমের দরজা খুলতেই দেখলো ইশারা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। তারিকুল মজুমদারকে দেখে ইশারা মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারিকুল মজুমদার রুমের ভেতর এসে খাবারটা রাখলো সেন্টার টেবিলে আর ইশারাকে বলল, ইশারা, খাবারটা খেয়ে নাও। ইশারা কোনো কথা না বলে তারিকুল মজুমদারকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। তারিকুল মজুমদার রুমে ঢুকে দরজাটা লক করতে ভুলে গেছিল, আর সেই ফাঁকে ইশারা এমনটা করলো। ইশারা, পস্তাতে হবে তোমাকে এর জন্য। তুমি কি ভাবছো এভাবে পালিয়ে বাঁচতে পারবে তুমি আমার থেকে? না, কখনো না। তুমি শুধু আমার, তোমাকে নিজের তো আমি করেই ছাড়বো। এই বলেই তারিকুল মজুমদার দ্রুত পায়ে নিচে নেমে গেল আর ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই। তারিকুল মজুমদারের চোখ গেল সদর দরজায় সেদিকে। তাকিয়ে তারিকুল মজুমদার অবাক হয়ে যায়, কারণ সদর দরজা যেমনভাবে ভেতর দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তেমনি আছে। তাহলে ইশারা কোথায় গেল? ইশারা যদি বাইরে না যায় তাহলে কোথায় গেল? ঘরে লুকিয়ে আছে নাকি? ইস! তারিকুল মজুমদার যেই ডাকতে যাবে কোথা থেকে ইশারা এসে ওকে পেছন থেকে ডাকলো, আ আ আ তারিকুল মজুমদার পিঠে হাত দিয়ে ডেকে ইশারা করলো। তারিকুল মজুমদার পিছনে ফিরে ইশারাকে দেখেই ইশারাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ইশারা, কোথায় গেছিলে তুমি? এভাবে তোমার কিছু দরকার হলে আমায় বলতে, এভাবে কেন এলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আ আ আ ইশারা তারিকুল মজুমদারকে নিজের থেকে ছাড়িয়ে তারিকুল মজুমদারের হাতে একটা কাগজ দিয়ে পড়তে বলল। এটা কি ইশারা? তারিকুল মজুমদার কাগজটা হাতে নিয়ে বলল। তারিকুল মজুমদার লেখাটা পড়ে ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা হাত জোর করে ওর দিকে তাকিয়ে রয়েছে আর কাঁদছে। সেটা দেখেই তারিকুল মজুমদার জোরে চিৎকার করে একটা গার্ডকে ডাকলো। গার্ড? গার্ড কোথায় তোমরা? তারিকুল মজুমদারের চিৎকারে ইশারা কেঁপে উঠলো আর কানে হাত দিল, যা দেখে তারিকুল মজুমদার শান্ত হয়ে ইশারার হাত ধরলো আর গার্ডকে আসতেই তাকে আস্তে করে বলল, গাড়ি বের করো এক্ষুনি, আমি আর তোমার ম্যাডাম বেরোবো। ওকে স্যার, এক্ষুনি বাহির করছি।
ইশারা তারিকুল মজুমদারের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। সেই দেখে তারিকুল মজুমদার ইশারার কাছে এসে ইশারার চোখের জল মুছে ইশারাকে কোলে তুলে নিল আর বাইরের দিকে হাঁটা ধরল। ইশারাকে গাড়িতে বসিয়ে তারিকুল মজুমদার নিচে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। উদ্দেশ্য হলো নার্সিংহোম। নার্সিংহোমের সামনে তারিকুল মজুমদার গাড়ি থামতেই ইশারা বেরিয়ে গেল আর ছুটে নার্সিংহোমের ভেতরে ঢুকে গেল। আর তারিকুল মজুমদার গাড়িটা পার্ক করতে গেল। ইশারা একবারেও ওটির সামনে চলে গেল, গিয়ে দেখলো ওর মামা মামি খুব করে দাঁড়িয়ে রয়েছে। এবার ইশারার ভয় লাগছে, কিভাবে যাবে ইশারা ওর মামা মামির সামনে। ইশারা নিজেকে বলল, গতকাল যা হলো তারপর আমি কি মুখ নিয়ে যাব মামা মামির কাছে? এখন যদি না যাই তাহলে তো হবে না, কি করব আমি? আচ্ছা, টাকাটা নিশ্চয়ই জোগাড় হয়নি। এবার কি করে আমার ভাইয়ের অপারেশন হবে? না, ভাইকে নিশ্চয়ই ডাক্তারবাবু কেবিনে রেখেছে। অন্তত ভাইয়ের সাথে দেখা করতে আমার যেতে হবে। ইশারা মামা মামির দিকে আসতেই ওর মামা মামি তেড়ে এলো ইশারার দিকে আর এসে বলতে লাগলো, কিরে মুখ পুরি, কোথা থেকে মুখ কালো করে এলি? হ্যাঁ, কই ছিলি সারা রাত? নিজের মুখ কালো তো করলি, তার সাথে আমাদের মুখে চুনকালি মাখালি। ইশারাই বলল, আমার ভাইয়ের অপারেশন কি হবে না মামি? ইস, শখ কত! তুই কি মনে করিস তুই আমাদের মুখে চুনকালি দিবি আর আমরা তোর ভাইয়ের চিকিৎসা করাবো? মরুক তোর ভাই। ওরে বাবা, ভুল কাজ করে আবার চোপা করা হচ্ছে। এই বলেই মামি ইশারাকে চড় মারতে নিল, কিন্তু মারতে পারলো না, কারণ ইশারার মামি হাত তারিকুল মজুমদার ধরে ফেলেছে। মামি তারিকুল মজুমদারের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের চোখ লাল হয়ে রয়েছে আর মামির হাতটা তারিকুল মজুমদার এত শক্ত করে ধরেছে যে ইশারার মামি হাতটা ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। তারিকুল মজুমদার চোখ মুখ গরম করে মামির হাতটা ঝাড়া মেরে ছেড়ে দিল আর বলল, ইশারার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। মানে কি বলতে চাইছো তুমি? এইটাই যে ইশারার উপর শুধু আমার অধিকার, আমার সম্পত্তি ইশারা। শি ইজ মাই লিগেল ওয়াইফ। তার মানে তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। দরকার পড়লে রেজিস্ট্রি পেপার আপনাদের দেখিয়ে দেব। আর এবার থেকে ইশারার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববেন না, আপনাদের জন্য সেটা ভালো হবে। তারিকুল মজুমদার শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল কথাগুলো। ইশারার মামা মামি এবার একটু ভয় পেয়ে গেল। ওদের ধারণা আছে তারিকুল মজুমদারের ক্ষমতা আর রাগ সম্পর্কে। তারিকুল মজুমদার কোনো ভুল কাজকে কোনো দিনই প্রশ্রয় দেয় না, তাই ইশারার মামা মামি আর কিছু বলল না। এদিকে ইশারা এতক্ষণ অবাক হয়ে তারিকুল মজুমদারের কথাগুলোই শুনছিল। এবার বলুন ঈশান কোথায়? ওই তো ওটির পাশের কেবিনে আছে। ইশারা কথাটা শুনেই দৌড়ে ওই কেবিনে চলে গেল আর পেছন পেছন তারিকুল মজুমদারও গেল। ইশারা কেবিনে ঢুকতেই দেখলো ঈশান শুয়ে রয়েছে আর ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইশারা গিয়ে ঈশানের মাথায় হাত রাখতে ঈশান চোখ খুলে ইশারার দিকে তাকিয়ে উঠে বসলো মাস্ক খুলে। আরে আরে, কি করছো? মাস্ক খুলছো কেন? মাস্ক কেন খুলছিস ভাই? ইশারাই বলল কথাগুলো। ইশারা, ও আমি ঠিক আছি এখন। আমি তোমাদের সাথে কথা বলবো এখন। সেই কখন থেকে ওয়েট করছি তোমাদের জন্য। আর তোমরা কিনা কত দেরি করলে আরে তোমাদের সাথে। মুখ ফিরিয়ে নিল ঈশান কথাগুলো বলে। আরে তো আমি করব তোমার সাথে। কেন কেন ভাইয়া? কেন নয়, তোমার বোনের বিয়ের খবরটা জানাতে পারলে আর তোমার অপারেশনের কথা জানাতে পারলে না। সরি ভাইয়া। মানে কি বলতে চাচ্ছ তোমরা? আরে মামা মামি যখন তোর বিয়ে বড় দাদুটার সাথে ঠিক করলো দুপুরবেলায়, তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর তারিকুল ভাইয়াকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তাই বিকেলবেলা আবার বেরিয়েছিলাম, তখন তারিকুল ভাইয়াকে চায়ের দোকানে পাই আর সব বলি। তখন ভাই আমায় বাড়ি ফিরতে বলে আর আমি বাড়ি ফিরে আসি আর তোর ঘরে যাই। তারপরেই তো তারিকুল ভাইয়ার একটা হিরোর মতো এন্ট্রি হয়। ঈশানের হাসি দেখে তারিকুল মজুমদারও ফিক করে হেসে দিল আর ইশারাও। কিন্তু তোমাদেরকে কে খবর দিল যে আমি এখানে? তোমার বোনও আমাকে কাগজে লিখে জানায় যে আগামীকাল তোমার অপারেশন, আর এই অপারেশনের সব টাকা ওই লোকটা দেবে যাকে তোমার বোন বিয়ে করেছিল। বিয়ের শর্তই এমন ছিল যে ইশারা বিয়ে করলে তোমার অপারেশন হবে, কিন্তু বিয়েটা যখন হয়নি তাহলে অপারেশনে কি হবে? তোমার মামা মামি তো আর অপারেশন করাবে না।
এটার পরে আমি তোমার বোনকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাই। সেখানে দারোয়ান জানালো যে তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছো। বাড়িতে লোকজন থাকায় তারা তোমার এই নার্সিংহোমে ভর্তি করে, আর সেই ঠিকানা নিয়ে আমরাও চলে আসি। দারোয়ান কাকা বলেছিল তোমার অপারেশন নাকি আজকেও হতে পারে, তাই তো ওটির সামনে এসেছিলাম আমরা। ও, কিন্তু আমার তো আর অপারেশন হবে না, বনু তো বিয়ে করেনি। বিয়ে করেনি তো কি হয়েছে, আমি তো আছি, আমি করাবো তোমার অপারেশন, বুঝলে? তাই জানো ভাইয়া, মামা মামি বনুকে ভীষণ কষ্ট দেয়। আমার বনুকে পড়াশোনা করতে দিবে না বলে। কলেজের সময় বাড়ির কাজ করায়, আর বিকেলে পড়তে বসলে এটা ওটা কাজ দেয়, রান্না করায়। ভুল করলে গরম খুন্তি দিয়ে চাকা দিয়ে দেয়। আর এই যে গয়নাগুলো পড়ে আছে, এগুলো সব নকল গয়না। আমার মায়ের সোনার গয়নাগুলো কেড়ে নিয়েছে বনুর থেকে। তুমি বনুকে কোনো কষ্ট দিও না প্লিজ। তারেকুল মজুমদার ঈশানকে বুকে জড়িয়ে নিল আর ছলো ছলো চোখে ইশারার দিকে তাকালো। দেখলো ইশারা ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। তারেকুল মজুমদার বাম হাত দিয়ে হ্যাঁচকা টান মেরে ইশারাকেও বুকে টেনে নিল আর জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, আজ থেকে তোমার বোনের কোনো কষ্ট হবে না, আর না তোমার হবে। তারেকুল মজুমদার বাইরে বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে নিল অপারেশনের ব্যাপারে। আর ইশারা গিয়ে বসার জায়গায় বসে পড়ল। আর ইশারার পাশে গিয়ে ইশারার মামি বসলো আর ইশারাকে কিছু কথা বলল। এটা তারেকুল মজুমদারের চোখে পড়তেই তারেকুল মজুমদার ইশারার কাছে এগিয়ে গেল। ইশারার মামি তারেকুল মজুমদারকে এগিয়ে আসতে দেখেই উঠে গেল। তারেকুল মজুমদার কিছু বলতে যাবে তার আগে ইশারার মামি হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন। আর তারেকুল মজুমদার ইশারার পাশে বসে পড়ল। ইশারার তাতে কোনো হেলদোল নেই, ও এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। তারেকুল মজুমদার ইশারাকে ওভাবে দেখে ওর হাতের উপর হাত রেখে বলল, গত রাত থেকে তুমি না চেঞ্জ করেছো আর না কিছু খেয়েছো, চলো কিছু খেয়ে নেবে। না, আমি খাবো না। কেন খাবে না তুমি? ইশারা ওর ভাইয়ের কেবিনের দিকে তাকাতেই তারেকুল মজুমদার বুঝতে পারল আগামীকাল অপারেশন হবে আর আজকে ওকে অ্যাডমিট থাকতে হবে। আমি কথা বলে নিয়েছি ডক্টরের সাথে, এখন চলো, ঈশান ঘুমাচ্ছে। ইশারাকে নিয়ে উঠে গেল তারেকুল মজুমদার আর ইশারাও চলে গেল তারেকুল মজুমদারের সাথে। তারেকুল মজুমদার বাড়িতে এসে ইশারাকে রুমে পাঠিয়ে দিল আর নিজে গার্ডদের সাথে কিছু কথা বলতে লাগলো। এদিকে ইশারা তো রুমে গিয়ে ঠায় বসে আছে আর ভাবছে, আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমার তো এখানে কোনো জামা কাপড় নেই। ওনাকে কি একবার বলবো নাকি? না থাক। তারেকুল মজুমদার ঘরে এসে দেখলো ইশারা ড্রেস চেঞ্জ করেনি, বসে বসে কিছু একটা ভাবছে। তারেকুল মজুমদার ইশারার সামনে দাঁড়াতেই ইশারা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম। ইশারা কাচুমাচু করছে। ইশারা, আমি তোমাকে কিছু বলছি। ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তাহলে করনি কেন? ইশারা আবারও চুপ করে রয়েছে। তারেকুল মজুমদার কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আর আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে ইশারার হাতে দিল আর বলল, ওখানে তোমার যা যা জিনিস লাগবে সব আছে। আমি আমার মেয়েটকে দিয়ে অনেক আগেই আনিয়ে রেখেছি, আর যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাদের মেয়ের সীমাকে ডেকে নিও। ইশারা তারেকুল মজুমদারের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চুপচাপ। তারেকুল মজুমদারের কিছু একটা খটকা লাগলেও কিছুই বলল না, চলে গেল ফ্রেশ হতে। ইশারা প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে আর এইদিকে তারেকুল মজুমদার ইশারার জন্য অপেক্ষা করছে। যেই না তারেকুল মজুমদার ডাকতে যাবে ইশারাকে, তখনই ইশারা বেরিয়ে এলো হাতে একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে। তারেকুল মজুমদার ইশারাকে দেখে পুরো হাঁ হয়ে রয়েছে। এখন ইশারার মুখে সামান্য মেকআপটাও নেই। ইশারাকে দেখে তারেকুল মজুমদারের সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন প্রথম ইশারাকে দেখেছিল তারেকুল মজুমদার। এখন আরও বেশি স্নিগ্ধ লাগছে ইশারাকে। এদিকে ইশারা বেরিয়েই তারেকুল মজুমদারকে দেখতে পায়। তারেকুল মজুমদার সোফায় বসে রয়েছে, সামনের টেবিলে খাবার সাজিয়ে। তারেকুল মজুমদারের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পায় আর তারেকুল মজুমদার একভাবেই চেয়ে রয়েছে। তারেকুল মজুমদার উঠে গিয়ে ইশারার হাত ধরে সোফায় বসালো আর প্লেটে রাখা খাবার হাতে নিয়ে ইশারার মুখের সামনে ধরল। ইশারা তারেকুল মজুমদারের মুখের দিকে তাকাতে তারেকুল মজুমদার চোখ দিয়ে ইশারা করলো যেন হাতের থেকে খাবারটা মুখে নেয়। ইশারাও চুপচাপ বাধ্য মেয়ের মতোই খাবারটা খেয়ে নেয়। তারেকুল মজুমদার যখন আবারও ইশারাকে খাওয়াতে চায় তখন দেখে ইশারা আবারও আগের মতন মাথা নিচু করে চোখের জল ফেলছে। তারেকুল মজুমদার সঙ্গে সঙ্গে ইশারাকে জিজ্ঞেস করে হাতের প্লেটটা রেখে, কি হয়েছে ইশারা, খাবারটা ভালো লাগেনি? জাল লাগছে তোমার? কাঁদছো কেন তুমি? ইশারা নিশ্চুপ রইল, কিছু বলল না। আমি খাইয়ে দিচ্ছি বলে ভালো লাগছে না? আচ্ছা, আমি তোমায় জোর করে খাওয়াবো না, তুমি খেয়ে নাও তাহলে। আমি তোমাকে জোর করতে চাই না।
বিয়েটা হয়তো জোর করেই করেছি, কিন্তু ভালোবাসার জন্য কখনো জোর করব না। এই বলেই তারিকুল মজুমদার উঠে যেতে নিলেই ইশারা তারিকুল মজুমদারের হাত টেনে ধরে। তারিকুল মজুমদার ইশারা দিকে তাকাতেই ইশারা বিছানায় থাকা খাতা পেনের দিকে ইশারা করে। তারিকুল মজুমদার সেটা এনে দিয়ে ইশারার সামনে বসে আর ইশারা তারিকুল মজুমদারকে কাগজে লিখে দেয়। আমি কখনো এত ভালো খাবার খাইনি, আর না কেউ আমায় কোনো দিন খাইয়ে দিয়েছে। মামি শুক্রবার বাদে রোজ সকালে আর রাতে 2টো রুটি দিত, আর বাসি তরকারি দিত। দুপুরে ডাল ভাত ছাড়া কিছুই দিত না, শুধু শুক্রবার মাছ দিত। আবার অনেক সময় কলেজে গেলে ঘরের কাজ বাকি থাকলে খেতে দিত না। প্রথমবার এত ভালো খাবার খেলাম, হয়তো তার জন্য ধন্যবাদ। আপনি আমায় খাইয়ে দিলে আমি কিছু মনে করব না। দেবেন আমাকে খাইয়ে? তারিকুল মজুমদারের চোখে জল টলমল করছে ইশারার কথা শুনে। তারিকুল মজুমদার ভাবছে, মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে। তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ইশারাকে আবারও খাইয়ে দিতে লাগলো। এরই মাঝে ইশারা আবারও কিছু একটা লিখে তারিকুল মজুমদারের সামনেই ধরল। আচ্ছা, আপনি আমায় আর আমার ভাইকে এত সাহায্য কেন করছেন? আমি তো আপনার কেউ হই না, তাই না? তুমি কবে বুঝবে বলো, আমি তোমাকে ভালোবাসি? এখনো তোমার বিশ্বাস হয় না আমার? আমি কথা বলতে পারি না, অতি সামান্য একটা মেয়ে। নিজের বাড়িতেই কাজ করে খাই, আর কাজ না করলে খাই না। দেখতেও তো আহামরি সুন্দর নই, সেই তুলনায় আপনি কত সুন্দর, কত বড় লোক। আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন বলুন তো? শুধু শুধু আপনি যেটা ভালোবাসা ভাবছেন সেটা হয়তো কিছুদিনের মোহ মাত্র। কয়েকদিন যেতে না যেতে আমি আপনার বিরক্তর কারণ হয়ে উঠব। আমার এই অক্ষমতা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক। তারিকুল মজুমদার ইশারার এই লেখাটা দেখে মারাত্মক রেগে গেল। খাতাটা পাশে রেখে ইশারাকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আর ইশারা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আকস্মিক এমন ঘটনায় ইশারা পুরো জমে গেছে। আজ পর্যন্ত ইশারা কোনো ছেলের ধারে কাছেও ঘেঁষেনি, বরাবরই একটু লাজুক ইশারা। আর আজ তারিকুল মজুমদার ইশারাকে এইভাবে কাছে টেনে কিস করছে। ইশারা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেই তারিকুল মজুমদার ইশারার ঘাড় পিছন দিক দিয়ে আরও শক্ত করে ধরে। ইশারা পেরে ওঠে না তারিকুল মজুমদারের সাথে। এদিকে তারিকুল মজুমদার রাগের কারণে এমনটা করে ফেলল, কিন্তু কিছুতেই তারিকুল মজুমদারের রাগ কমছে না। কি করে পারল ইশারা এইভাবে ওর ভালোবাসাকে অপমান করতে? কিছুক্ষণ পর তারিকুল মজুমদার ইশারাকে ছাড়তেই দেখতে পেল ইশারার চোখে জল। তারিকুল মজুমদার ইশারাকে নিজের কাছে রেখেই বলল, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। না জেনে তুমি কিভাবে আমার ভালোবাসাকে এতটা অপমান করলে। ভালো না বাসো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করো না। আর কোনোদিন যদি নিজেকে অক্ষম বলেছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি যেমন আমি তোমাকে সেভাবেই ভালোবেসেছি, ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। তুমি আমার জীবনে থাকলে আমি বড়লোক হতে পারবো। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বলেই ইশারাকে ছেড়ে উঠে গেল তারিকুল মজুমদার আর হাত ধুয়ে ব্যালকনিতে চলে গেল। এইদিকে ইশারা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে ইশারার কাছে তারিকুল মজুমদারের এই ছোঁয়া কোনো মোহ মনে হচ্ছে না। খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। ইশারা মনে মনে ভাবছে, তাহলে কি সত্যি তারিক মজুমদার আমাকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে ইশারা কাঁচতে লাগলো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো ধোঁয়া দেখা যাচ্ছে। ইশারা সেদিকে এগিয়ে গেল আর দেখলো ইতিমধ্যে তারিকুল মজুমদার 2-3টে সিগারেট শেষ করে ফেলেছে, আর হাতে একটা রয়েছে, সেটাও শেষের পথে। ইশারা বুঝতে পারলো তারিকুল মজুমদার রেগে রয়েছে, আর ইশারার কথায় হয়তো কষ্টও পেয়েছে, তাই এমন করছে। ইশারা গিয়ে তারিকুল মজুমদারের হাত থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল। আর তারিকুল মজুমদার ইশারার দিকে তাকাতে ইশারা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের চোখটা ভয়ঙ্কর লাল হতে গেছে। তারিকুল মজুমদার নিজের রাগ কন্ট্রোল করে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ইশারাকে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে একা থাকতে দাও। আপনি খাবেন না? না, খিদে মিটে গেছে আমার। তুমি যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। ইশারা তারিকুল মজুমদারের কাঁধে হাত রাখতে তারিকুল মজুমদার ইশারার দিকে তাকালো, আর ইশারা আবারও ইশারা করে বলল, খেয়ে নিন না প্লিজ। বললাম তো খাবো না, যাও তুমি।
তারিকুল মজুমদার কিছুটা ধমক দিয়ে বলে। ইশারা কিছুটা ফুপিয়ে উঠল আর ওখানেই দাঁড়িয়ে রইল। তারিকুল মজুমদার আর কিছু না বলে চুপ করেই দাঁড়িয়ে রইল। ইশারা চোখ মুছে চলে যেতে নিলেই হুট করে ইশারার হাত তারিকুল মজুমদার পেছন থেকে হ্যাঁচকা টান মেরে নিজের দিকে ফিরিয়ে ইশারাকে জড়িয়ে ধরল আর ইশারার কাঁধে মুখ গুজে রইল। ইশারা নিজের কাঁধটা ভেজা অনুভব করলো, তাই আলতো করে তারিকুল মজুমদারের পিঠে হাত দিতেই তারিকুল মজুমদার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ইশারা, ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার কেউ নেই জানো। আমার সব থেকেও আমি নিঃস্ব, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কেউ ভালোবাসে না আমায়। ইশারা শুধু শুনছে তারিকুল মজুমদারের কথা। তারিকুল মজুমদারের কথা শুনে বোঝা যাচ্ছে তারিকুল মজুমদারের ভিতরে একটা চাপা কষ্ট আছে, যেটা কোনো সময় কারোর চোখে পড়ে না। ইশারা আস্তে করে তারিকুল মজুমদারকে সোজা করে দাঁড় করিয়ে তারিকুল মজুমদারের চোখের জল মুছিয়ে তারিকুল মজুমদারের হাত ধরে ঘরে নিয়ে গেল আর সোফায় বসিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। তারিকুল মজুমদারও বাধা দেয়নি, কারণ আজ তারিকুল মজুমদারও অনেক দিন পর কারোর হাতে খাচ্ছে, নিজের ভালোবাসার হাতে খাচ্ছে। খাওয়ার পর ইশারা বিছানায় বসতেই তারিকুল মজুমদার গিয়ে ইশারার কোলে শুয়ে পড়ল আর বলল, আমার আজ তোমাকে অনেক কিছু বলার আছে ইশারা। আজকে আমার মাথায় হাত বুলিয়ে দিবে একটু, আমি একটু শান্তি চাই। ইশারা তারিকুল মজুমদারের চুলে বিলি কাটতে শুরু করলো আর তারিকুল মজুমদার মুচকি হাসলো আর বলতে শুরু করলো, জানো, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমি সবসময় মায়ের আগে পিছিয়ে গুড়গুড় করতাম, মাকে ঠিক করে কাজও করতে দিতাম না। সবসময় মাকে বিরক্ত করা ছিল আমার কাজ। কিন্তু হঠাৎ করে সব পাল্টে গেল। আমার মা আমার ছেড়ে চলে গেল, তাও সারা জীবনের মতো না ফেরার দেশে। খুব রাগ হয়েছিল বাবার ওপর, সেদিন কেন আমার মাকে ফিরিয়ে দিল না। আমার কি দোষ ছিল আমার মায়ের? কথা বলতাম না বাবার সাথে, ভাবতাম বাবা ইচ্ছে করে মাকে দূরে সরিয়ে দিয়েছে আমার থেকে, কারণ আমি বাবাকে আদর করতাম না, কাছে যেতাম না। পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ, বাঁচানো সম্ভব ছিল না। তখন আর কিছু বলতাম না বাবাকে। আমার বয়স যখন 6 বছর, মা তখন চলে যায়। আর যখন জানতে পারলাম মা কেন চলে গেছে, তখন আমার বয়স 12। মাকে হারিয়েছিলাম, তাই বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে ছিল না। বাবার কোনো সময় ছিল না আমার জন্য। আমি যে তার ছেলে তা হয়তো উনি ভুলিয়ে গেছিলেন। সে নিয়ে কোনোদিন অভিযোগ করিনি। বাবা বাবার মতো থাকতেন ব্যবসা নিয়ে, আর আমি থাকতাম আমার মতো পড়াশোনা নিয়ে। বাড়ির কাজের লোকরাই আমায় মানুষ করেছে ধরতে গেলে, কারণ আমার যে কেউ নিজের ছিল না। ফুফুর বিয়ে হয়ে গেছিল আর কাকা আলাদা হয়ে গেছিল বাবার সাথে ঝগড়া করে, তাই আরো একা হয়ে যায় আমি। জানো, তোমার মতো আমাকেও আমার বাড়িতে অবহেলা করা হতো। এইভাবে অবহেলা পেয়ে বড় হতে থাকি। যখন কলেজে উঠলাম তখন জানো মাথায় সবসময় রাগ চলে থাকতো, খুব অ্যারোগেন্ট ছিলাম। অনেক গরিব মানুষ বড় লোকদের হাতে নিপীড়িত হচ্ছে, তাই হয়ে গেলাম মাফিয়া। এটা করে অন্তত একটু ভালোবাসা পেয়েছিলাম। সব বয়স্ক মানুষেরা যখন আমাকে নিজের ছেলে বলতো তখন আর নিজেকে একা মনে হতো না। এভাবে দিনটা কাটতে শুরু করে। রাতে জানো সব কষ্ট আবারও আমার মনে উকি দিত, মনে করে দিত আমার কেউ নেই। তে আলাদা হয়ে গেলাম আমি। নিজের বাড়ি কিনে নিলাম, এটা আমার 2 নম্বর বাড়ি। আর আরেকটা ফ্ল্যাট আছে যেটা আমি প্রথম কিনেছিলাম। এরপর আমার বাবার আমাকে দরকার পড়ে তার বিজনেসের জন্য, আমি না করে দেই। আমার সাথে আবার বিরোধিতা শুরু হয়, আর আমি তো তাই সেদিনের পর থেকে বাবার সাথে কোনো কথা নেই আমার। তারিকুল মজুমদার থেমে গেল এতটুকু বলে। ইশারা তারিকুল মজুমদারের চুলে বিলি কাটতে কাটতে মন দিয়ে কথাগুলো শুনছিল। বিছানায় হেলান দিয়ে হঠাৎ করে থেমে যাওয়ায় উঠে বসলো। দেখলো তারিকুল মজুমদার নিজের চোখের জলটা মুছে নিল আর আবারও বলতে শুরু করলো, আমার জীবন তো এভাবে চলছিল। তারপর তুমি এলে আমার জীবনে। যেদিন তোমায় বাজে কথা বলেছিলাম রাস্তায়, সেদিন তোমায় প্রথম দেখেছিলাম আমি। কিন্তু তোমার দিকে কিছু বকাটা ছেলে বাজে নজরে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি আর এতটা রিয়েক্ট করেছিলাম। আর তারপরে দ্বিতীয়বার দেখেছিলাম মেন রোডে। আমি না দেখলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সেদিনও তোমাকে অনেক বকেছিলাম। আর তারপরে চায়ের দোকানে কাকা আমাকে তোমার কথা বলে, ব্যাস। তারপর আর আমি কি বাড়ি ফিরে যাই, কিন্তু আমার রাতের ঘুম উড়ে যায়। চোখ বুঝলেই শুধু তোমার মুখটা চোখে ভাসছিল। ইন পাস্ট। ইশারা বোবা।
কথাটা শোনার পর তারিকুল মজুমদার ইশারাত যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর চলে যায় কোনো কথা না বলে। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নেয়, চুপ করে শুয়ে পড়ে। সময়টা ছিল বিকেল 4টে আর তারিকুল মজুমদার খালি এপাশ ওপাশ করছে শুয়ে শুয়ে। শেষমেশ উঠে বসলো আর বিরক্তির স্বরে বলে উঠল, উফ, কেন বারবার ওই মেয়েটার মুখ চোখের সামনে ভাসছে? কেন? কেমন আছে ওই মেয়েটার মধ্যে যা নিমিশে আমার শান্তি কেড়ে নিল? দেখ, চোখ বুঝলেই শুধু ওর ওই কান্না ভরা মুখটা ভেসে উঠছে। আই থিঙ্ক না জেনে ওর সাথে মিসবিহেভ করেছি বলে এমন হচ্ছে। এই বলেই তারিকুল মজুমদার গ্লাসে রাখা জল খেয়ে নিল ঢকঢক করে, আর একটা লম্বা নিঃশ্বাস নিল আর সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। পরের দিন তারিকুল মজুমদার কলেজের সামনে দাঁড়িয়ে আছে, ইশারার কলেজের সামনে। সব মেয়েরা হাঁ করে তারিকুল মজুমদারকে দেখছে, সেই দিকে তারিকুল মজুমদারের কোনো খেয়াল নেই। তারিকুল মজুমদার নিজের মনে ফোন ঘাঁটছে আর মাঝে মাঝে মাথা তুলে কলেজ গেটের সামনে তাকাচ্ছে। তারিকুল মজুমদার আজকে একটা টাইট ফিটিং কালো জিন্স আর সাথে ধূসর রঙের শার্ট পরেছে। শার্টের একটা প্রান্ত গুজে রেখেছে আর একটা প্রান্ত ছাড়া, আর হাতগুলো কোনোই অবধি গোটানো। চোখে অ্যাভিগেটর সানগ্লাস, চুলগুলো ব্রাশ করে রেখেছে। চুলগুলো লম্বা আর সিল্কি হওয়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। ডান হাতে ব্ল্যাক ব্র্যান্ডেড ওয়াচ আর বাম হাতে কালো মোটা ব্র্যান্ডের, আর পায়ে হোয়াইট লোফার। এটাই তারিকুল মজুমদারের স্টাইল, ও সবসময় এভাবেই ড্রেস আপ করে। তারিকুল মজুমদার প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছে ইশারার জন্য, বাট ইশারার কোনো দেখা নেই। বাধ্য হয়ে তারিকুল মজুমদার একটা মেয়েকে ডাকলো আর জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, একটু এদিকে আসুন। ইয়েস, বলুন, কি বলতে চান? আমি তারিকুল। ইয়া, আপনাকে কে না চেনে? আমি রূপা। অ্যাকচুয়ালি আই নিড এ ফেভার। তুমি কি বলতে পারবে ইশারা আজ কলেজে আসছে কিনা? ইশারা কেন? ইয়া, ইউ নো হার? আমার খুব ভালো ফ্রেন্ড হয় ইশারা। দ্যাটস গ্রেট। ও কি আজ কলেজে আসেনি? ইশারা তো মাসে 5-6 দিন কলেজে আসে, আজ আসেনি। আগের দিন এসেছিল বলে। কেন আসেনি আজ? ওর মামি ওকে কলেজ আসতে দেয় না, আমার থেকেই সব নোটস নেয়। আপনি কি জানেন ও কথা বলতে পারে না? হ্যাঁ, আসলে আমি আগে জানতাম না। আগের দিন ইশারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো, বাট আমি বাঁচিয়েছি ওকে। তারপর একটু মিসবিহেভ করে ফেলি, তাই চায়ের দোকানের কাকা আমায় বলে ইশারা কথা বলতে পারে না, বাট ও তো কানে শুনতে পায়। তাহলে কেন ওভাবে হেঁটে যাচ্ছিল? ইশারা সবসময় অন্য মনস্ক হয়ে থাকে, তাই হয়তো বুঝতে পারেননি। ইশারার মামি ওকে কাজ করার জন্য চাপ দিচ্ছে, তাই কাজ খোঁজার বাহানায় কলেজে আসে আর মেইন ক্লাসগুলো করেই কাজ খুঁজতে বেরিয়ে যায়। কথা বলতে পারে না দেখে বেচারি কোনো কাজও পাচ্ছে না। ওর একটা ভাই আছে খুব মিশুককে, কিন্তু বেচারার হাতে একটা ফুটো ধরা পড়েছে, তাই ইশারাকে ডক্টর বলেছে অপারেশন করাতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এই জন্য ওর মামি ওকে কাজ খুঁজতে বলেছে। ওরা নাকি 1 পয়সাও দেবে না। ইশারা কোনো কাজ পাচ্ছে না দেখে বাধ্য হয়ে বলেছে লোকের বাড়ি কাজ করবে। এখন হয়তো সেটাই করছে। ওর মামি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন তো মাঝরাতে বাড়ি থেকে বার করে দিয়েছিল শীতের মধ্যে। ওভাবেই বসেছিল দরজার সামনে। পরের দিন জ্বর আসলেও ওর মামি সারা ঘরের কাজ করেছে। ওই শরীর খারাপ নিয়ে রান্না করেছে, রান্নায় ভুল হওয়ায় গরম জলে হাত পুড়িয়ে দিয়েছে, খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। এইসব খবর আমি ওর ভাইয়ের কাছ থেকেই পাই। অনেকবার বলেছি ইশারা তুই চলে আয় আমার বাড়ি, আমি আর তুই একসাথে থাকবো। এভাবে আর কয়দিন? কোন দিন না তোর মামি তোকে মেরে। না, ইশারা কিছু হবে না। তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবে? কিন্তু প্লিজ অ্যাড্রেসটা দাও। রূপা থেকে অ্যাড্রেস নিয়ে তারিকুল মজুমদার ওখানে থেকে বেরিয়ে সিধা ইশারার বাড়ি চলে যায়। আর বাড়ির দরজার সামনে যেতেই চিল্লামিল্লির আওয়াজ শোনে, আর ভেতরে যেতেই তারিকুল মজুমদারের পায়ের সামনে ইশারা হুমড়ি খেয়ে পড়ে। তারিকুল মজুমদার একবার ইশারার দিকে তাকায় আর একবার পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে, যার হাতে খুন্তি। তারিকুল মজুমদার বুঝতে পারছে এটা ইশারার মামি, আর মামির পেছনে দাঁড়িয়ে কাঁদছে একটা বাচ্চা ছেলে। এটা যে ইশারার ভাই তার রূপকথা মনে করতেই তারিকুল মজুমদার বুঝতে পারল। তারিকুল মজুমদার ইশারাকে মেঝে থেকে তুলে দাঁড় করাতেই ইশারা তারিকুল মজুমদারের দিকে তাকালো। ইশারা একটু ভয় পেয়ে গেল তারিকুল মজুমদারকে দেখে, আর তারিকুল মজুমদার আবারও ইশারার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই পেছন থেকে ইশারার মামি বলে উঠল, আরে বাবা, তারিকুল তুমি এখানে?
তারিকুল মজুমদার ইশারাকে ভেতরে নিয়ে এনে সাইডে দাঁড় করাতে ইশারার ভাই ঈশান ছুটে এলো ইশারার কাছে। আর তারিকুল মজুমদার ঈশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমার চেনেন? তোমাকে না চিনলে চলে? এই এলাকার কত গরিব মানুষের হয়ে লড়েছ তুমি, কত গুন্ডা বদমাইশের শাস্তি দিয়েছ, মেয়েদেরকে সেভ করেছো। বসো বসো। তা আপনার হাতে খুন্তি কেন? এটা রান্নাঘর বলে তো মনে হচ্ছে না আমার। তারিকুল মজুমদার সোফায় বসতে বসতে বলল, না না, এটা কেন রান্নাঘর হতে যাবে? এই মেয়েটাকে শিক্ষা দিতে এসেছিলাম। খুন্তি দিয়েও শিক্ষা দেওয়া যায়? ওয়াও! আর বল না বাবা, এই যে এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খায়, আবার আমাদের নামেই নিন্দা করে। এমন বেইমান! আমার মেয়েটা ওকে কত ভালোবাসে, কত কথা শুনে ওর। আর ও আমার মেয়েটাকে সবসময় অপমান করে। কাজের লোক হিসেবে নয়, নিজের মেয়ের মতো মনে করি, আর ও এই ব্যবহার করে। তাই আজকে আর রাগটাকে ধরে রাখতে পারিনি। শাড়ির আঁচলে মুখ গুজে ন্যাকা কান্না করে বলল কথাগুলো। ও কাজের লোকের মেয়ে। মিথ্যে কথা বলছেন উনি। এটা আমাদের বাড়ি, আর ওরা আমার বোনকে চুপ! বড্ড বড় বড় কথা হয়েছে। আদর দিয়ে বাদর তৈরি করেছি। ওর কথা কিছু মনে করো না বাবা। সবই বুঝলাম, কিন্তু যে কথা বলতে পারে না সে নিন্দে কি করে করবে? ইশারা অবাক হয়ে তাকালো তারিকুল মজুমদারের দিকে। ইশারা ভাবছে আর মনে মনে বলল, উনি জানেন আমি কথা বলতে পারি না, তারপরও অমন ব্যবহার করছেন আমার সাথে। কিছুদিন আগে করবি না কেন? ওনার মতো বড়লোক মানুষ আমার মতো মেয়ের সাথে কি বা ভালো ব্যবহার করবে? হ্যাঁ মানে না। মা, আমি একটু বের হচ্ছি বুঝছো? নে আরও কিছু বলার পূর্বে তারিকুল মজুমদারকে দেখে পুরো শক খেলো। আরে ওই তো নেহা, আমার মেয়ে। ভালোই হলো দেখা হয়ে গেল। হেই তারিকুল! নেহা, তুই এখানে? আরে আমার বাড়িতে আমি থাকবো না? ও, এটা তোর বাড়ি? বাট আমি তো জানি এটা ওই মেয়েটা, আই মিন ইশারার বাড়ি। আই এম রং? ইশারার দিকে উদ্দেশ্য করে বলল তারিকুল মজুমদার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওর বাবার বাড়ি, কিন্তু ওর মা বাবা মরে যাওয়ার পর আমরাই থাকি। কিছুক্ষণ আগেই তো বললেন এটা আপনাদের বাড়ি। কথাটা কেমন দুরকম হয়ে গেল না? আসলে মানে হয়েছে কি। আরে তুই বাদ দে তো এসব। এতদিন পরে দেখা হলো আমাদের, চল একটু আড্ডা দিই। তুই তো জানিস আমি ছিলাম না এখানে, আমেরিকায় ছিলাম। হ্যাঁ, সেটাও আমাদের টাকায়। ঈশান চুপ কর তুই। হ্যাঁ, সত্যি কখনো চেপে থাকে না। বাই দ্য ওয়ে, অন্যদিন কথা হবে। এই আড্ডাটা আমি অত পছন্দ করি না, সেটা তো তুই জানিসই। সো আজ একটু কাজ আছে আমার, বাই। তারিকুল মজুমদার সানগ্লাসটা পরে নিল আর বাঁকা হেসে ইশারার দিকে এগিয়ে গেল। তারিকুল মজুমদারকে এগোতে দেখে ইশারা চোখ নামিয়ে নিল আর তারিকুল মজুমদার ইশারার সামনে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল, চলো আমার সাথে। আমার বোনকে কোথায় নিয়ে যাবে তুমি? তারিকুল মজুমদার হাঁটু কেড়ে বসলো ঈশানের সামনে আর ঈশানের হাত দুটো ধরে বলল, কলেজে? তুমি তো কলেজে পড়ো না, না হলে তোমায় নিয়ে যেতাম। কলেজে পড়ি না তো কি হয়েছে, স্কুলে তো পড়ি। আরে তাই তো, তাহলে স্কুলে যাওনি কেন? মামি খেতে দেয়নি, স্কুলে গেলে টিফিন দিতে হয় বলে যেতে দেয় না, বইও কিনে দেয় না ঠিক করে। আমার খুব খিদে পেয়েছে তাই খাবার চেয়েছিলাম। ঈশানের কথার মাঝে ইশারা কিছু বলতে গেলে তারিকুল মজুমদার রেগে তাকায় আর ইশারা চুপ করে যায়। এই দেখে নেহা আর মামিও কিছু বলার সাহস পায় না। ঈশান আবারও বলতে লাগলো, বোনও আমাকে খাওয়ার দেওয়ার কথা বলতেই মামি রেগে গিয়ে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেয়, আর বনুকে মেরে বার করে দিয়েছিল কাজ করার জন্য। টাকা না দিলে খেতে দিবে না বলেছে। ঈশান কাঁদতে কাঁদতে বলল। তারিকুল মজুমদার ঈশানের চোখের জল মুছিয়ে নেহার মায়ের উদ্দেশ্যে বলল, শাস্তি পেতে হবে, একদিন না একদিন আপনাদের তৈরি থাকবেন। তারিকুল মজুমদার বাম হাতে ঈশানের হাত ধরলো আর ডান হাতে ইশারার হাত ধরে বেরিয়ে গেল তারিকুল মজুমদার বাড়ি থেকে। কিছু দূর এসে নিজের বাইকে বসলো তারিকুল মজুমদার আর ঈশানকে ধরে নিজের সামনে বসালো বাইকে। ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তাকিয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বসো, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি যাব না আপনার সাথে। কেন যাব আমি? কে আপনি?
আমি তো আপনাকেও চিনি না। ঈশান ইশারার কথাটা বলে দিল তারিকুল মজুমদারকে। তখন তারিকুল মজুমদার বলল, আমাকে চিনে যাবে। এখন চলো, ঈশানের সাথে সাথে আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে তোমার কলেজের সামনে তোমার অপেক্ষা না খেয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমার দেখা পাওয়া যাচ্ছিল না। তো চলো। বনু চল না, আমি কোনোদিন বাইক চড়িনি, আর তুইও তো চড়িসনি, চল না। তোমার বোনও এতদিন যেমন বাইক চড়েনি, তেমন এখন আমার বাইক ছাড়া অন্য কারো বাইক চড়বে না। ইশারা আর ঈশান দুজনেই তারিকুল মজুমদারের কথার মানে না বুঝে তারিকুল মজুমদারের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আর তা দেখে তারিকুল মজুমদার বলল, এবার তো বসুন ম্যাডাম। ইশারা আর কিছু না বলে বসে পড়ল বাইকে, কিন্তু তারিকুল মজুমদারকে ধরল না। সেই দেখে তারিকুল মজুমদার বলল, আমি টিকটকের ভিডিও করছিলাম, এখানে যে তুমি ধরে বসবে না। আমি কিছু দূর গিয়ে একটা ব্রেক মারবো, আর তুমি আমাকে ধরে বসবে। ব্রেক মারলে ছিটকে রাস্তায় পড়বে, যা চেহারা তাতে এর চেয়ে বেশি আর কিছু হবে না। সো চুপচাপ ধরে বসো। তারিকুল মজুমদারের কথাগুলো শুনে ইশারা মনে মনে বলল, খরুশ একটা, আমি কি বলেছি নাকি টিকটক ভিডিও হচ্ছে এখানে? যত সব। তারিকুল মজুমদারকে ধরে বসলো ইশারা। আর তারিকুল মজুমদার একগালে হেসে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে চাউমিন অর্ডার করে দিল। সেই শুনে তো ঈশান নাচানাচি করছে, আর তারিকুল মজুমদার ঈশানের হাসি দেখছে আর মজা করছে ওর সাথে। ইতিমধ্যে তারিকুল মজুমদার আর ঈশানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ইশারা তারিকুল মজুমদারের সাথে কথা বলছে না। তারিকুল মজুমদার ঈশানকে বসিয়ে রেখে ইশারার কাছে এলো। ইশারা বাইরে দাঁড়িয়েছিল, তাই দেখে তারিকুল মজুমদার ইশারার কাছে এসে ইশারার হাত ধরতে ইশারা হাত সরিয়ে নিল আর মুখটা কাঁদো কাঁদো করে ফেললো। এই দেখে তারিকুল মজুমদার প্রথমে অবাক হলেও পরে দেখলো ইশারার হাতটা পুড়ে গেছে। তা দেখে তারিকুল মজুমদার ইশারাকে বলল, সরি, আমি জানতাম না তুমি কথা বলতে পারো না। আগের দিন তুমি যখন চলে গেলে তখন চায়ের দোকানে কাকা আমায় তোমার কথা বলে। আই এম সরি, আমার এভাবে বিহেভ করা উচিত হয়নি তোমার সাথে। তখন ইশারা মনে মনে বলতে লাগলো, লোকটা তো সরি বলতেই এসেছে, আর আমি কি না কি ভাবলাম। তা আমায় কি ক্ষমা করা যাবে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আর তারিকুল মজুমদার বলল, চলো কিছু খেয়ে নেবে, তারপর তোমাকে কলেজ ছেড়ে দিয়ে আসবো। ইশারাকে রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে তারিকুল মজুমদার ওদের বলে কোথাও একটা বেরিয়ে গেল আর বলে গেল আসছে। ইশারা চামচ দিয়ে খাচ্ছিল, তাই অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ চলছে, তবু কিছু বলছে না ইশারা। হঠাৎ করে কোথা থেকে তারিকুল মজুমদার এসে ইশারার পাশে বসে পড়লো আর ইশারার হাতটা নিজের কাছে নিয়ে এলো আর ওষুধ লাগাতে শুরু করলো, আর তারপর ব্যান্ডেজ করে দিল। ইশারা একটু অবাক হয়ে গেল ব্যাপারটায়। সবাই প্রায় ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারিকুল মজুমদারের সেদিকে কোনো খেয়াল নেই। তারিকুল নিজের মতো কাজ করে চলেছে। তারিকুল মজুমদার ইশারার হাত ছেড়ে নিজের ভাগের খাবারটা খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন কোনো যায় আসে না, ফুল অ্যাটিটিউড নিয়ে। খাবার খেতে খেতেই তারিকুল মজুমদার বলল, প্রথমবার এই তারিকুল মজুমদারের সাথে কোনো মেয়েকে দেখেছে লোকজন, তাই এভাবে তাকিয়ে রয়েছে। তাই লজ্জা না পেয়ে খাও, আর এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কিছু হয়নি। আই নো আই এম লুকিং সো হ্যান্ডসাম। ইশারা এবার ভীষণ লজ্জা পেল তারিকুল মজুমদারের কথায়, আর চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলো আর মনে মনে প্রকাশের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। খাওয়া শেষে তারিকুল মজুমদার ঈশান আর ইশারাকে নিয়ে ইশারার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে পৌঁছাতেই সবাই ইশারা তারিকুল মজুমদারের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। সেই দেখে ইশারা লজ্জা পাচ্ছে, কিন্তু তারিকুল মজুমদার মজা পাচ্ছে। আর ওদের দেখে রূপা এগিয়ে এলো। আসতো না, আমি না নিয়ে এলে। বাই দ্য ওয়ে, তুমি আজ একটু ম্যানেজ করে নিও ওর বইগুলো। নেক্সট ডে থেকে ও বই নিয়ে আসবে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। ইটস ওকে রূপ, আই মিন রূপা। রূপা আর ইশারা চলে যেতেই ঈশান তারিকুল মজুমদারকে বলল, কি বলে ঈশা? লোকে কলেজে গেছিল বলে সব খাতা বই পুড়িয়ে দিয়েছে মামি। চলো আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো ভাইয়া। তারিকুল মজুমদার যে রেগে গেছে সেটা ঈশানকে বুঝতে দিল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে ইশারা ক্লাস করে নিল, কিন্তু ভীষণ ভয় করছে ইশারার। বাড়ি কিভাবে ফিরবে, আর ফিরলে মামি কি অবস্থা করবে ওর। তারিকুল মজুমদার গাড়ির বোনাটের উপর শুয়ে আছে আর ওপর দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে চোখ বন্ধ করে। কিন্তু একটা মনে করতেই তারিকুল মজুমদার মুচকি হাসলো চোখ বন্ধ করে, আর হুট করে উঠে বসলো। তারিকুল মজুমদার এক পা ভাঁজ করে হাঁটুর ওপর নিজের হাত ভর করে সিগারেটে টান দিল।
ধোঁয়াটা ছেড়ে বাঁকা হেসে বলল, ইউ আর ইন লাভ তারিকুল মজুমদার। ইয়েস, ইউ আর ফল ইন লাভ। মাই গড, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না আমার মনে একজন বাসা বেঁধেছে। শুধু আমার মন না, আমার মন জুড়ে সে বিচরণ করছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি চোখ বুঝলেই ইশারাকে দেখতে পাচ্ছি। কেন সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি? কারণ আমি তোমায় ভালোবাসে ফেলেছি ইশারা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি যেখানে তোমাকে একবার দেখতে আমার ভালো লেগেছে। যেখানে সব ছেলেরা মেয়েদের মিষ্টি কথার প্রেমে পড়ে, সেখানে আমি তোমার ইশারায় প্রেমে পড়েছি। আমার যে তোমাকে চাই ইশারা, সেটা যে কোনো মূল্যে, কারণ তুমি হবে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। তোমাকে আঁকড়ে ধরেই তো এই তারিকুল মজুমদার বাঁচবে। তারিকুল মজুমদার লাফ দিয়ে গাড়ি থেকে নামলো আর গাড়িতে গিয়ে বসে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো ইশারার কলেজের উদ্দেশ্যে। এতক্ষণ তারিকুল মজুমদার একটা নির্জন জায়গায় গাড়ির বনেটার ওপর শুয়েছিল আর নিজের প্রশ্নের উত্তর খুঁজছিল, যা তারিকুল মজুমদার পেয়ে গেছে। ইশারা রাস্তার সাইড দিয়েই হেঁটে বাড়ি ফিরছে, মনে একরাশ আতঙ্ক নিয়ে। না জানি মামি আর নেহা কি বলবে, কি শাস্তি দিবে আজকে আমাকে। ইশারার হাতে কোনো বই খাতা বা ব্যাগ নেই, কারণ তারিকুল মজুমদারের সাথে বাইরে আসার সময় কিছুই নিতে পারেনি। আর এখন তো এমনিতেও ইশারা কোনো বই নেই। বিকেল হয়ে এসেছে আর রাস্তায় কেউ নেই। আসলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, খুব কম লোকজন চলাফেরা করে এখান দিয়ে। বেশিরভাগ সময় বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় রাস্তার ধারে বসে। ইশারা আনমনে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসেছে। আর এখন ইশারার খেয়াল হয়েছে এটা কোন রাস্তা। তখন ইশারা মনে মনে বলতে লাগলো, এটা তো ওই রাস্তাটা যেখানে পাড়ার বকাটে ছেলেরা বসে আড্ডা দেয়। এখান দিয়ে আসাটা আমার ঠিক হলো না। অনেকটা তো চলে এসেছি, এখন আবার ব্যাক করতে গেলে দেরি হয়ে যাবে। থাক, এখান দিয়ে চলে যাই। ইশারা 2-1 কদম এগোতেই দেখলো ছেলেগুলো বসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। ইশারা একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ পেছনে ফিরে গেল আর আবারও মনে মনে বলল, না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি একা যদি এরা কিছু করে বসে, আমি বরং ফিরে যাই। এই বলে ইশারা যেই না পেছন দিকে কিছুটা এগিয়ে গেল, তখনই একটা ছেলে ডাকলো, কি বেবি, আমাদের দেখে উল্টো পথে চলে যাচ্ছ কেন? আমাদের কাছে এসো, ভয় পেও না। ইশারা এগিয়ে যেতে নিলেই একটা ছেলে এসে দৌড়ে ইশারার হাত ধরে আর ইশারাকে আটকে দেয়। অন্য ছেলেগুলো ইশারাকে গোল করে ঘিরে ফেলে। কি হলো বেবি, কথা বলছো না কেন? এভাবে কাঁদলে কেউ তুমি বাঁচাতে পারবে না। ইশারা শুধু হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমার মনে হয় কথা বলতে পারে না, তাই তো ব্যর্থ চেষ্টা করছে হাত ছাড়ানোর। কি বেবি, তুমি কথা বলতে পারো না? ইশারা না বোধক মাথা নাড়ালো আর ছেলেটা ওর হাত ছাড়াতে ইশারা ওদের কাছে হাত জড়ো করে ইশারায় ওকে ছেড়ে দিতে বলল। ওহো, তারা তো ভীষণ ভালো, চিৎকারও করতে পারবে না। মজাই মজা হবে আজকে, হা হা হা। প্রথমে আমি মজা লুটি, তারপর না হয় তোরা দুজন নিস। এই বলে যেই না ইশারার ওড়নায় টান মারতে যাবে, তখনই ইশারার পেছন থেকে কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মারলো আর ছেলেটা ছিটকে পড়লো। তখন দ্বিতীয় ছেলেটা বলল আর মাতাল অবস্থায় চোখ ছোট করে দেখার চেষ্টা করছে, এই কে রে তুই? আমি হলাম তোদের জম। ছেলেটি আর কেউ নয়, তারিকুল মজুমদার। তারিকুল মজুমদার ইশারাকে কলেজ থেকে আনতে যাবে বলে কলেজে গিয়ে দেখে ইশারা নেই। তাই ইশারা যেই রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তা দিয়ে যেতে লাগে। আর সেই সময় চায়ের দোকানে কাকা জিজ্ঞেস করে এদিক দিয়ে ইশারা গেছে নাকি। কাকা না বলায় তারিকুল মজুমদার এই রাস্তাটা দিয়ে আসে, কারণ এই দুটো রাস্তা দিয়ে ইশারার বাড়ি যাওয়া যায়। ছেলেটা আর কিছু না বলে উল্টো দিকে দৌড় দিল। এই, ও আমাদের জিনিস, ছেড়ে দে ওকে। তুই কে বে? ওই যে বললাম তোদের জম, তোদের মধ্যে একজন আমাকে চিনতে পেরে উল্টো পথে দৌড় মেরেছে, কিন্তু তোরা সেটা পারবি না। বলেই দুটো ছেলেকে মারতে শুরু করলো তারিকুল মজুমদার। ইশারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ ও শুধু কথা বলছিল। এখন তারিকুল মজুমদারকে মারতে দেখে ইশারা ভয় পেয়ে গেল আর তারিকুল মজুমদারের কাছে গিয়ে তারিকুল মজুমদারকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তারিকুল মজুমদার থামার নামই নেয় না। ইশারাকে হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, জানিস তোরা কার দিকে বাজে নজর দিয়েছিস? জানিস আমার জান হয়েও তোর ওই চোখ আমি তুলে ফেলবো, আর এই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস তাই না? তারিকুল মজুমদার প্রথম ছেলেটার হাত তুলে বলল, এই হাত আর থাকবে না তোর। তারিকুল মজুমদার হাতটা মুচড়ে দিল। চিৎকার করে উঠল ছেলেটা।
ছেলেটির আর্তনাদ শুনে ইশারা ভীষণ ভয় পেয়ে গেল আর কানে হাত দিয়ে দিল। ইশারা ভালোভাবে তাকিয়ে দেখলো ছেলে দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে আর ওদের নাক মুখ পুরো ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ইশারা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তারিকুল মজুমদারের দিকে তাকালো আর দেখলো তারিকুল মজুমদারের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে। ভীষণ হিংস্র লাগছে তারিকুল মজুমদারকে। ইশারা 2 কদম পিছিয়ে গেল আর আস্তে আস্তে পেছাতে পেছাতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। তারিকুল মজুমদার ইশারা যাওয়ার পথে তাকিয়ে থেকে ছেলেগুলোর দিকে তাকালো আর একটা লাথি মেরে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইশারা বাড়ি ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের ট্যাপ খুলে ইশারা ধপ করে বসে পড়লো আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলো। বরাবর ইশারা এসব মারপিট গুন্ডাগিরি গোল্লাগুলিতে ভয় পায়। রক্তটাকে ভীষণ ভয় পায় ইশারা। আর আজ সেই রক্তাক্ত মানুষ ইশারাকে দেখতে এলো। ঘৃণা আসছে এখন তারিকুল মজুমদারের প্রতি ইশারার। এদিকে তারিকুল মজুমদার বাড়িতে এসে ঘরে প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, কেন আমি নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারি না? কেন? ওই ছেলেগুলো ইশারা যদি আজ কোনো ক্ষতি করে দিত তাহলে কি হতো? এটা কি ইশারা একবারও ভাবছে? আমি জানি ও আমাকে ভুল বুঝছে, এবার ইশারাও আমাকে ভুল বুঝে চলে যাবে না। ড্রেসিং টেবিলের কাচের উপর ঘুষি মারল তারিকুল মজুমদার আর কাঁচটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এদিকে তারিকুল মজুমদারের হাত থেকে রক্তও ঝরছে দরদর করে। সেদিকে তারিকুল মজুমদারের কোনো খেয়াল নেই। তারিকুল মজুমদার বাম হাত দিয়ে নিজের ঘাড়ে হাত বোলাচ্ছে, মুখ ডলছে রাগ কমানোর জন্য। ইশারা, তোমাকে বুঝতে হবে তুমি শুধু আমার, তোমাকে আমি ব্যতীত অন্য কেউ দেখবে না। তোমার উপর বাজে নজর বলো আর ভালো নজর বলো সব আমার পড়বে। তোমার উপর অধিকার শুধু আমার, এ তারিকুল মজুমদারের। একটা ফুলদানি আছড়ে ভেঙে ফেললো আর ব্যালকানিতে চলে গেল। ওখানে বসে তারিকুল মজুমদার ড্রিঙ্কসের বোতলে চুমুক দিচ্ছে আর হাত থেকে এখনও রক্ত বের হচ্ছে। এক সময় তারিকুল মজুমদার সেন্সলেস হয়ে যায় ওখানে বসেই। আর ইশারা পরের দিন নিচে নেমে আসতেই দেখে মামি রান্নাঘরে কাজ করছে। সেখানে যেতেই ইশারার মামি ধমক মেরে বলে, আর এইখানে আসতে হবে না ঢং করে, যা কলকাঠি তুই নেড়েছিস না, মেয়ে বোবা হয়ে তা আমি বা আমাদের মতো মেয়েরা পারবে না। কি করেছি আমি? ন্যাকা ষষ্ঠী, জানো না কিছু? জানো না ওই তারকল মজুমদারের ছেলেরা এসে আমাদের হুমকি দিয়ে গেছে যেন তোকে প্রতিদিন কলেজে পাঠায়, না হলে আমাদের জন্য ভালো হবে না। নে এবার যা কলেজে গিয়ে আমাকে উদ্ধার কর। ইশারা আর কিছুই বলল না, কারণ গত রাতে তারিকুল মজুমদারের যে রূপ দেখেছে তারপরে ইশারার সাহস নেই তারিকুল মজুমদারের মুখের ওপর কোনো কাজ করার। কিন্তু তারিকুল মজুমদারের সাথে দূরত্ব বজায় রাখবে ইশারা, এটা মনে মনে ঠিক করে নিয়েছে ইশারা কলেজে ঢুকবে ঠিক সেই সময় দেখতে পেল দূরে পার্কিং লটে একটা সাদা বড় গাড়ির সাথে হেলান দিয়ে তারিকুল মজুমদার এক দৃষ্টিতে ইশারার দিকেই চেয়ে রয়েছে। তারিকুল মজুমদারের চাহনিতেই বোঝা যাচ্ছে তারিকুল মজুমদার কতটা অনুতপ্ত। চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু শার্ট পরা, হাত পকেটে গোজা আর বাম হাতে সিগারেট। মাঝে মাঝে তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। তারিকুল মজুমদারের এমন লুকেও ওর অ্যাটিটিউড ধরা পড়েছে। ইশারা তা এড়িয়ে গেল আর কলেজে ঢুকে পড়ল। তারিকুল মজুমদার নিজের হাতের সিগারেটটা ফেলে দিল ইশারার কলেজে ঢোকার সাথে সাথেই। ইশারা ক্লাসে যায়নি, চুপ করে গাছের নিচে বসে আছে আর বাদবাকি সব কলেজ স্টুডেন্টরা ইশারার আশেপাশে বসে গল্প করছে। ইশারা ভাবনায় মগ্ন। সেই সময় ইশারার হাতে টান পড়ল। ইশারা উপরের দিকে তাকাতেই দেখলো তারিকুল মজুমদার ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়েছে। ইশারা তড়িঘড়ি উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে বলাবলি করছে। ইশারা তারিকুল মজুমদারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলেই তারিকুল মজুমদারের এক টান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ইশারা তারিকুল মজুমদারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলেই তারিকুল মজুমদার এক টান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর কোলে তুলে নেয়। পুরো কলেজ অবাক হয়ে ওদের দিকেই তাকিয়ে রয়েছে। কারণটা হলো তারিকুল মজুমদার। যেই তারিকুল মজুমদার কোনো মেয়ের দিকে ঘুরে তাকায় না, সেই তারিকুল মজুমদার সবার সামনে একটা বোবা মেয়েকে কোলে তুলেছে। ইশারা অবাক হয়ে রয়েছে। ছোটাছুটির চেষ্টা করলে তারিকুল মজুমদার আরও শক্ত করে ইশারাকে ধরে আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাতেই ইশারা শান্ত হয়ে যায় আর
চুপ করে এদিক ওদিক তাকাতে থাকে। আর তারিকুল মজুমদার ইশারাকে কোলে করে নিয়ে বেরিয়ে যায় কলেজ থেকে। তারিকুল মজুমদার ইশারাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায় আর জোর করে সিট বেল্ট লাগিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে ওখান থেকে বেরিয়ে যায়। তারিকুল মজুমদার ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে, যা দেখে ইশারা ভীষণ ভয় হচ্ছে। তারিকুল মজুমদারকে আবারও গত রাতের মতো ভয়ানক লাগছে। ইশারা ভাবছে তারিকুল মজুমদার না ওই ছেলেটার মতো ওকেও মেরে ফেলে। এইসব আবল তাবল ভাবতেই তারিকুল মজুমদার জোরে গাড়ি ব্রেক কষলো আর ইশারা সামান্য ঝুঁকে পড়ল সামনের দিকে। তারিকুল মজুমদার গাড়ি থেকে নেমে ইশারার দিকে গিয়ে ইশারার সিট বেল্ট খুলে টেনে ইশারাকে গাড়ি থেকে নামালো আর গাড়ির দরজাটা বিকট শব্দ করে বন্ধ করে দিল। সেখানে ইশারা আরেক দফা কেঁপে উঠল। তারিকুল মজুমদার ইশারার থেকে পিছনে ফিরে বাম হাত কোমরে দিয়ে আর ডান হাতের 2 আঙুল কপালে স্লাইড করতে লাগলো। এদিকে ইশারা দেখলো একটা নির্জন স্থানে ওরা রয়েছে। এতে ইশারার ভয় সপ্তম আকাশে পৌঁছে গেল। ইশারা 1 পা 2 পা করে পিছাতে লাগলো। ঘুরে হাঁটতে লাগলে তারিকুল মজুমদার পেছন থেকে ইশারার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে এনে ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারার 2 হাত নিজের বাম হাতে চেপে ধরে রেখেছে তারিকুল মজুমদার আর ডান হাত দিয়ে ইশারার মাথা ধরে রেখেছে, যাতে ইশারা মুভ করতে না পারে। তারিকুল মজুমদার ডিপলি কিস করছে ইশারাকে। আস্তে আস্তে ইশারার ঠোঁট শুষে নিতে থাকলো। তারিকুল মজুমদার প্রায় অনেকক্ষণ ওভাবে থাকার পর ইশারাকে ছেড়ে দেয় তারিকুল মজুমদার। আর ইশারা চোখ বুঝে রয়েছে দেখে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেই দেখে তারিকুল মজুমদার ইশারার 2 গালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, কাল রাতে যদি আমি না যেতাম তাহলে কি হতো একবারও ভাবছো তুমি? যদি ঠিক সময় না কেউ ছেলেগুলোকে মারতাম তাহলে আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেত তুমি জানো না? জানার পরেও কেন ভাবে ওখান থেকে চলে গেলে? হিংস্র রূপটাই দেখলে আমার, তোমার প্রতি ভালোবাসাটা দেখলে না। ভালোবাসার কথা বলতেই ইশারা চোখ খুলল আর ধাক্কা দিয়ে তারিকুল মজুমদারকে দূরে সরিয়ে দিল। তারিকুল মজুমদার কিছুটা পিছিয়ে গেল এমন হঠাৎ ধাক্কা দেয়। তারিকুল মজুমদার ইশারার দিকে মাথা তুলে তাকাতেই ইশারা বলল, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? একটা বোবা মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ এছাড়া আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাঁচতে চাই তোমাকে আঁকড়ে ধরে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ ইশারা। ইশারা তারিকুল মজুমদারের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইশারাকে এইভাবে চুপ করে যেতে দেখে তারিকুল মজুমদার ইশারার কাছে গিয়ে বলল, ইশারা তুমি চাইলে আমরা আমাদের জীবনটা নতুনভাবে শুরু করতে পারি, সাজিয়ে নিতে পারি। শুধু তুমি আমি বাড়ি যাব। তারিকুল মজুমদার কিছু বলল না। ইশারাকে একবার শক্ত করে জড়িয়ে ধরল আর তারপর ইশারাকে নিয়ে ইশারার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তায় ইশারা চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, একবারও এদিক ওদিক তাকায়নি। বাড়ির সামনে আসতে চুপচাপ নেমে গেল আর হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। একবারও পিছনে ফিরে তাকালো না। তাকালে হয়তো তারিকুল মজুমদারের কৌতূহলী আর অসহায় চাহনি দেখতে পেত। তারিকুল মজুমদার ভেবেছিল ইশারা ওর দিকে তাকাবে, কিন্তু না। ইশারা তারিকুল মজুমদারকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল আর ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকতেই ইশারা দেখলো ওর মামি আর নেহা সোফায় বসে টিভি দেখছে। ইশারাকে দেখতে পেয়ে ইশারার মামি আর নেহা ইশারাকে জিজ্ঞেস করলো, কিরে মহারানী, কলেজ করা হলো? তা কি হবে? তো পড়াশুনো করে শেষে তো চাকরানি হয়েই থাকতে হবে। বাহ, বেশ ভালো বললো তোমার। কিন্তু চাকরানি যখন হবে তাহলে তুমি ওকে মহারানী বলো কেন? চাকরানি তো বলতে পারো, এমনিতেই তো ঝিগিরি করে আমাদের। আহা, আমাদের চাকরানি কেন হতে যাবে? যে ঘরে বিয়ে দিচ্ছি সেই ঘরে চাকরানি হবে। ওর নামে এই বাড়িও তো এই বাড়ির মহারানী, তাই না? ও তাই বলো। নাম মহারানীর আর কাম চাকরানির, কিন্তু ওকে বিয়ে করেছে কে? ওই তো একটা মাঝ বয়সী লোক, অনেক বড় লোক। একবার বিয়ে হয়েছিল, বউ নেই, আর একটা মেয়েও আছে। ইশারা বিয়ে করলে নাকি অনেক টাকাও দেবে আমাদের। আর ওর ভাইয়ের যে অপারেশনটা হবার কথা, হার্টে ফুটো আছে বলে, ওটার সব খরচও উনি দেবেন। বাঁচবো আপদটা বিদায় হলে। যা বলেছো, এসব বোবা কালা নিয়ে থাকা যায় নাকি? কালা কেন বলছিস? কানে তো সব শোনে। তোর দেখো, কয়েকদিন পর পরই সেটাও পারবে না।
এসব কথা বলে মামি আর নেহা হাসতে লাগলো আর ইশারা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ইশারা ঘরে গিয়ে বসতেই ঈশান দৌড়ে ইশারার কাছে এলো আর কাঁদতে কাঁদতে বলল, বনু, তুই আমাকে ছেড়ে চলে যাবি মা বাবার মতো? ইশারা কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আজ বাবা মা নেই বলে কত অত্যাচারিত হতে হচ্ছে ওদের দুজনকে। ইশারা জানতো ওর মামি একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই তো তারিকুল মজুমদারকে কোনো জবাব না দিয়েই চলে এলো। ইশারা এই কয়দিন তারিকুল মজুমদারের সাথে ভালো ব্যবহার করবে বলে ঠিক করেছে। ভালো ব্যবহার করলে তারিকুল মজুমদার কোনো সন্দেহ করবে না আর বিয়েটাও ভালোভাবে মিটে যাবে। ইশারা চায় না তারিকুল মজুমদারের জীবনের সাথে নিজেকে জড়াতে। ওর মতো অক্ষম মেয়েকে বিয়ে করে কোনো ছেলে সুখী হতে পারবে না। বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের মধ্যে প্রেমালাপ করে সুখ দুঃখের কথা বলে। স্বামী স্ত্রী কেন, একজন প্রেমিক প্রেমিকার মধ্যেও এমনটা ঘটে, যেখানে ইশারা তো কথাই বলতে পারে না। আর যাই হোক, একটা বোবা মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না। এমনি কোনো ছেলেই তো চাইবে না, সেখানে তারিকুল মজুমদার তো বড় লোকের ছেলে, দেখতেও সুন্দর। এমন সময় ইশারার মামি ইশারার ঘরে ঢুকলো আর কোনো কিছু না বলে ইশারার আলমারি খুলতে লাগলো। ইশারার আলমারি খুলে গয়নার বাক্স বার করে সেটা খুলতেই মামি অবাক হয়ে গেল, কারণ তার মধ্যে রয়েছে অনেক ভারী ভারী সোনা। ইশারা উঠে গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিল বাক্সটা আর বলল, এটা আমার মায়ের জিনিস, একদম ধরবেন না, আমি কাউকে দিব না এটা। মুলোজা, কি করবি তুই? এসব সোনার গয়না নিয়ে ঝি চাকরানিদের এসবে মানায় না, বুঝলি? আমার কাছে যে অ্যামিনিশন গয়না আছে সেগুলো পরে বিয়েতে বসবি। এখন এগুলো দে। না, বললাম তো আমি দিব না এটা। মামি ইশারার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আর চুলের মুঠি ধরে বলল, দিবি না মানে তোর ঘাড় দেবে। এই গয়না না দিলে তোর ভাইয়ের চিকিৎসা করাবো না, ডিরেক্ট উপরে পাঠিয়ে দেবো, বুঝলি? গয়নার বাক্সটা নিয়ে ইশারাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঈশানও তো ছোটো, কী বা বলবে, সে এত ছোট বয়সে, মাত্র 12 বছর বয়সেই ছেলেটার হার্টে ফুটে ধরা পড়েছে, তাই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, ঠিক করে খেতেও পায় না, তাই দুর্বল। ইশারা নিজে না খেয়ে ঈশানকে খাওয়ায়, নিজের খাবার যখন ঈশানের দুর্বল লাগে, কিন্তু যেদিন খাবার দেয় না ইশারাকে সেদিন আর কী করবে ইশারা? নিজে না খেলেও তো চলে না, তাই চায়ের দোকানের কাকার থেকে পাউরুটি এনে নিজে একটু খায় আর ভাইকেও দেয়। পরে টাকা শোধ করে দেয় লোকের বাড়ি কাজ করে জমানো টাকা দিয়ে। যা মাইনে পায় লোকের বাড়ি কাজ করে সেটাও মামি নিয়ে নেয়, তাই রাগ করে ইশারা কাজ ছেড়ে দেয় আর মামিকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে, আর কাজ খোঁজার নাম করে মাঝে মাঝে কলেজ যায় আর সেখানে একটা বাড়ি খুঁজে নেয়। কাজে সেই টাকাটা দিয়েই চালায় মামির অজান্তে। ঈশান চুপ করে চলে গেল ঘর থেকে আর বাইরে বেরিয়ে গেল বাড়ি থেকে। মন খারাপ হলে ঈশান এটাই করে, কিন্তু বাইরে বেরিয়ে কিছুটা এগোতেই দেখলো আগের দিন যেই ভাইটা ওর বনুকে বাঁচিয়েছিল আর ওদের খাবার খাইয়েছিল, সেই ভাইটা গাড়ির ওপর বসে রয়েছে আর একদিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই দিকে তাকালো যেখানে ছেলেটা তাকিয়ে রয়েছে আর দেখলো এটা ইশারার বারান্দা, মানে ব্যালকনি। তারিকুল মজুমদার বাড়ি না গিয়ে ইশারার ঘরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে রয়েছে আর ইশারার ব্যালকনির দিকে চেয়ে রয়েছে। তারিকুল মজুমদারকে ওভাবে দেখে ঈশান তারিকুল মজুমদারের কাছে গেল আর বলল, তুমি ওভাবে আমার বনুর ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছো কেন? ঈশানের গলার আওয়াজ পেয়ে তারিকুল মজুমদার লাফ দিয়ে নামলো আর ঈশানের কাছে হাঁটু গেড়ে বসে বলল, তোমার বোনকে দেখতে যে আমার মনটা ছটফট করছে, তাই যে চাতক পাখির মতো চেয়ে রয়েছি। তোমার বোনকে দেখলেই এই মন শান্তি আসবে, তৃপ্তি পাবে। তাহলে তো বাড়িতেই যেতে পারো, এইখানে বসে আছো কেন চাতক পাখির মতো? তারিকুল মজুমদার ঈশানের কথায় ফিক করে হেসে দিল আর ঈশানকে কোলে নিয়ে গাড়ির ওপর বসালো আর বলল, আচ্ছা ঈশান, এত রাতে এখানে বাড়ির বাইরে কি করছো? এমনি ভালো লাগছিল না। আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমার নাম জানি না। ও, আমি সব জানি, আমার নাম তারিকুল মজুমদার। তারিকুল মজুমদার? ঈশান। ইশারা বনু তো ইশারা দিয়েই তো মনের কথা প্রকাশ করে, আর সেই কথাগুলো তুমি বুঝতে পারো। তোমার সাথে আমার বনুর নামের কি সুন্দর মিল, যদিও তোমার নামটা ওর, তবুও একসাথে বেশ সুন্দর লাগছে। ইশারা মজুমদার আর তারিকুল মজুমদার। তুমি তো ভীষণ পাকা। আচ্ছা যাও, ঘরে যাও আর তোমার বোনকে ব্যালকনিতে পাঠাও। আমি পারবো না। আমাকে পাকা কেন বললে? আচ্ছা ঠিক আছে, তুমি কাঁচা, পাকা না। আর এ নাও একটা চকলেট। এটা আমার। তোমার বোনকে দিয়ে দেবো,
ভেবেছিলাম তোমার জন্য, বাট বলে গেছিলাম। থ্যাংক ইউ তারিকুল ভাইয়া, আমি এখনই বনুকে ব্যালকনিতে আসতে বলছি। এই বলে ঈশান দৌড় দিল গাড়ি থেকে নেমে, আর তারিকুল মজুমদার হাসলো। ঠিক বলেছো তুমি ঈশান, আমাদের সম্পর্কে। এই বলে তারিকুল মজুমদার আবারও তাকালো ইশারার ব্যালকনির দিকে। ঈশান তারিকুল মজুমদারের কথা বলতে ইশারা ব্যালকনিতে চলে গেল, কারণ তারিকুল মজুমদারকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ইশারা ব্যালকনিতে দিয়ে তারিকুল মজুমদারকে দেখতে পেল আর একটা শুকনো হাসি দিল। তারিকুল মজুমদার ইশারাকে দেখে, ইশারা সেই দেখে চোখ নামিয়ে ঘরে চলে এলো, আর তারিকুল মজুমদার বেরিয়ে গেল। অন্তত নিজের প্রাণ পাখি দেখা তো পেল, এই ভেবেই চলতে লাগলো দিন। তারিকুল মজুমদার কিছু জানে না ইশারার বিয়ের ব্যাপারে এখনও পর্যন্ত। এমনি একদিন তারিকুল মজুমদার ইশারাকে কলেজে পেল, ভাবলো হয়তো শরীর খারাপ, তাই নিজের কাজে চলে গেল। আর ঠিক সেই সময় ঈশান বেরিয়েছিল তারিকুল মজুমদারকে খবর দিতে যে আজ ইশারার বিয়ে। না পেয়ে বাড়ি ফিরে যায় ঈশান, আর বিকেলে আবারও বের হয়, আর পেয়েও যায় তারিকুল মজুমদারকে, আর তারপর সবটা বলে তারিকুল মজুমদারকে। সেই শুনে তারিকুল মজুমদার ঈশানকে বাড়ি যেতে বলে আর চিন্তা করতে না করে। এরপর ঘটনা তো আপনারা জানেনই প্রথম পর্বে। বর্তমান তারিকুল মজুমদার কথাগুলো বলে থেমে গেল আর চুপচাপ ইশারার কোলে শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পর অনুভব করলো ইশারার হাত তারিকুল মজুমদারের চুলে বিচরণ করছে না, থেমে গেছে। তাই তারিকুল মজুমদার ইশারার কোল থেকে মাথা তুলে দেখলো ইশারা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই দেখেই তারিকুল মজুমদার ইশারাকে আস্তে করে বেডে শুয়ে দিল আর কপালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কবে বুঝবে ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমাকে আঁকড়ে ধরে বাঁকড়ে যেমন বাঁচতে চাই। তারিকুল মজুমদার ইশারার কপালে ঠোঁট ছুঁয়ে সোফায় শুয়ে পড়ল। ইশারা তখনও পুরোপুরি ঘুমায়নি। তখন ইশারা মনে মনে বলতে লাগলো, আমি জানি তারেক আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এতে যে আপনার জীবন নষ্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা আমার ওই লোকটার সাথেই হয়ে যাবে, হয়ে গেলে ভালোই হতো, তাহলে আপনার জীবনটা নষ্ট হতো না। আমি তো বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কবে বুঝবেন আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না। ইশারার ঘুম তারিকুল মজুমদারের ঠোঁটে ছোঁয়াতেই ভেঙে গেছে, তবু নড়াচড়া করেনি। ইশারা তারিকুল মজুমদারের কথাগুলো শুনে আপন মনেই কথাগুলো বলল আর ঘুমিয়ে গেল। সকালে ইশারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু তারিকুল মজুমদার আসার নাম নেই। ইশারা সে কখন থেকে তারিকুল মজুমদারের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইশারা নিচেও নামেনি, কারণ তারিকুল মজুমদার সার্ভেন্ট দিয়ে বারণ করে দিয়েছে ইশারার। এইবার বিরক্ত লাগছে পটের বিবি হয়ে বসে থাকতে, তাই কোনো কিছু না ভেবে ইশারা আস্তে আস্তে নিচে নামলো। আর সেই সময় রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। ইশারা রান্নাঘরের দিকে এগোতেই দেখতে পেল তারিকুল মজুমদার রান্না করছে, আর সামনে ডাইনিং টেবিলে খাবারও সাজানো হয়ে গেছে প্রায়। ডাইনিং টেবিলে সকালের ব্রেকফাস্ট যেমন অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, স্যান্ডউইচ সব সাজানো। ইশারা এবার তারিকুল মজুমদারের দিকে তাকাতেই দেখলো তারিকুল মজুমদার ডিম ফাটাচ্ছে আর ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসানো। ইশারা তারিকুল মজুমদারের দিকে এগিয়ে যেতে তারিকুল মজুমদার বলল, তোমাকে না বললাম নিচে আসতে না, তাহলে কেন এসেছো? তারিকুল মজুমদার ইশারার সাথে কথা বলতে গিয়ে বিনা কিছু সাহায্যে ওভেনে বসানো ফ্রাইং প্যানটা ধরে ফেলল আর তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, কারণ ফ্রাইং প্যানটা গরম ছিল। তারিকুল মজুমদারের আওয়াজ শুনেই ইশারা এগিয়ে গেল তারিকুল মজুমদারের কাছে আর হাতটা ধরে বেসিনে কলের তলায় দিয়ে দিল। ইশারার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তারিকুল মজুমদার অবশ্য এটা দেখে মজাই পাচ্ছে। কিছুক্ষণ পর তারিকুল মজুমদার হাত ছাড়িয়ে বলল, আমি ওয়েন্টমেন্ট লাগিয়ে নিচ্ছি, চিন্তা করতে হবে না, তুমি চলো খেয়ে নেবে। আমি ডিমের অমলেট করে নেব, আপনি যান ওষুধ লাগান হাতে, এই হাতে আপনাকে এসব করতে হবে না। কিন্তু ইশারা তুমি। ইশারা তারিকুল মজুমদারকে আর কিছু বলতে না দিয়ে ঢাকিয়ে বার করে দিল। ইশারা ডিমের অমলেট করে ডাইনিং টেবিলে এসে ঢাকলো, আর তারিকুল মজুমদার তো চেয়ারে বসে এক মনে ইশারাকেই দেখে চলেছে। আজ ইশারা কচি কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে, যেটা আলমারিতে রাখা ছিল। বরাবরই তারিকুল মজুমদারের এই রঙটা ভীষণ পছন্দের, আর ইশারা যে এই রঙের শাড়িটা নিজের বিয়ের পর প্রথম দিন পরবে সেটা তারিকুল মজুমদার কল্পনা করতে পারেনি। ইশারা দেখতে ভীষণ সুন্দর, গোলগাল মুখ, টানা টানা চোখ, ফর্সা গায়ের রং, হালকা গোলাপি ঠোঁট আর লম্বা
কোমর ছাড়ানো এক ছেয়ে চুল। সব দিক থেকেই ইশারা সঠিক, শুধু কথা বলতে পারে না, এটাই ইশারার অক্ষমতা। যে কেউ ইশারার রূপে মুগ্ধ হয়ে যায়, তেমন তারিকুল মজুমদারও মুগ্ধ চাহনি নিয়ে তাকিয়ে আছে। কোনো সাজগোজ ছাড়াই ইশারাকে অপরূপ সুন্দর লাগছে তারিকুল মজুমদারের কাছে। তারিকুল মজুমদারের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পেয়ে ইশারা করে খেতে বলল, আর তারিকুল মজুমদারও হেসে খাওয়া শুরু করলো। তারিকুল মজুমদারের এই হাসিটাই ইশারাকে ঘায়েল করে প্রত্যেকবার। তারিকুল মজুমদার ভীষণ কম হাসে, বলতে গেলে হাসেই না, সব সময় গম্ভীর আর অ্যাটিটিউডে থাকে, তাই দেখা যায় না হাসি। আই নো, আমার হাসিটা খুব সুন্দর, অ্যান্ড তুমি চাইলে আমি অলওয়েজ 32 পাটি দাঁত বের করে তোমার সামনে বসে থাকবো, বাট তুমি এখন খাওয়া শুরু করো। ব্যাটা বচ্চা, এভাবে কেউ লজ্জায় ফেলে নাকি? আমার দিকে তো কিছুক্ষণ আগে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, যেন আগে কখনো শাড়ি পরা মেয়েই দেখেনি। আমি কি কিছু বলেছি? আর এই ব্যাটাকে দেখো, যখন তখন যা খুশি বলে দেয়, কোনো লাগামই নেই। কেউ একে সেন্টার ফ্রেশ কিনে দাও, তাহলে যদি ঠিক হয়। খচ্চর পোলা একখান কপালে জুটছে আমার। ইশারা তার মনে মনে কথাগুলো প্রকাশ করলো। খাওয়ার সময় এত ভাবতে নেই, আমাকে বকা পরও দিতে পারবে, আগে খেয়ে নাও শান্তিতে, নাকি কালকে রাতের মতো খাইয়ে দিতে হবে। ইশারা তারিকুল মজুমদারের কথা শুনে বিষম খেলো বড়সড়, আর সঙ্গে সঙ্গে তারিকুল মজুমদার ইশারার সামনে পানি ধরলো আর মাথায় ফু দিতে থাকলো। ইশারা পানিটা খেয়ে ভয়ে ভয়ে তারিকুল মজুমদারের দিকে তাকালো। বাপরে, ওই রাক্ষসটা সাইকোলজি নিয়ে পড়েছে নাকি, যে মনের কথা বোঝা যাচ্ছে? ইশারা আবারও তার মনে মনে প্রকাশ করে কথাগুলো। তাকিয়ে না থেকে খেয়ে রেডি হয়ে নাও, ঈশানের অপারেশন স্টার্ট হবে, তাই আজকে আর কলেজে যেতে হবে না, ওকে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর খেয়ে নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে নিচে নামতে ইশারা এক দফা ক্রাশ খেলো তারিকুল মজুমদারের ওপর। তারিকুল মজুমদার সব সময়ের মতো ব্ল্যাক জিন্স, অফ হোয়াইট কালারের শার্ট, যার এক প্রান্ত গোজা আর এক প্রান্ত ছাড়া, ডান হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর বাম হাতে ব্ল্যাক ব্র্যান্ডের চুলগুলো ব্রাশ করা, পায়ে লোফার। ইশারা হাঁ হয়ে দেখছে তারিকুল মজুমদারকে, আর সিঁড়ি দিয়ে নামছে। কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে ইশারা চোখ সরিয়ে নিল, কিন্তু তারিকুল মজুমদারকে এত সুন্দর লাগছে যে ইশারা চোখ বারবার বেহায়ের মতো তারিকুল মজুমদারের দিকে চলে যাচ্ছে। ইশারা সোফার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় তারিকুল মজুমদার গিয়ে ইশারার সামনে দাঁড়ালো আর ইশারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। চলে ইশারা আমার প্রিয়তমা। ইশারা মাথা নাড়তেই তারিকুল মজুমদার ইশারাকে কোলে তুলে নিল, আর ইশারা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আর তারিকুল মজুমদার বাঁকা হেসে ইশারাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তখন ইশারা মনে মনে বলল, আচ্ছা, আমার কি পা নেই নাকি আমি হাঁটতে পারি না? ঘোড়া কোনটা? ওই বদ মাফিয়া বেটা আমায় হুটহাট কোলে তুলে নেয় কেন? তারিকুল মজুমদার গিয়ে ইশারাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল, আর ব্রাউন শেডের সানগ্লাসটা পরে নিল, আর ড্রাইভ করে নার্সিংহোমের উদ্দেশ্যে চলে গেল। নার্সিংহোমে গিয়ে ঈশানের সাথে দেখা করে নিল, আর তারপর ঈশানের অপারেশন শুরু হলো। ঈশানরা ওয়েটিং চেয়ারে বসে হাত কচলাচ্ছে আর বারবার ওটির দিকে তাকাচ্ছে। ওদিকে তারিকুল মজুমদারও হালকা নার্ভাস, বাট ও শিওর ভালো হবেই। আফটার 2 আওয়ার ডক্টর ওটি থেকে হাসি মুখে বেরোতে ইশারা আর তারিকুল মজুমদার একটু ভরসা পেল। ডক্টর তারিকুল মজুমদারকে বলল, এভরিথিং ইজ অল রাইট, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেব, তখন দেখা করে আসবেন। ডক্টর চলে গেলেন, আর কিছুক্ষণ পর ঈশানকে কেবিনে দেওয়া হলে ইশারা আর তারিকুল দুজন দেখা করতে গেল। ঈশান ঘুমোচ্ছে আর ইশারা ওর পাশে বসে আছে। সেই সময় তারিকুল মজুমদারের কাছে একটা কল এলো, আর তারিকুল মজুমদার কলটা দেখেই সরে গেল ওখান থেকে, আর কেবিনের বাইরে চলে এলো। বলো কি খবর? সব খবর তো পেয়েছি, সাথে মানুষটাকেও তুলে নিয়েছি। কবি গুড, কোথায় রেখেছিস? আপনি যেখানে বলেছিলেন সেখানে। ওকে, আমি আসছি। তারিকুল মজুমদার ফোনটা রেখে বাঁকা হাসলো আর কেবিনে গিয়ে ইশারাকে বলল, জান, তুমি ঈশানের সাথে কথা বলে বাইরে যাবে তো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওকে, ঈশান ঘুম থেকে উঠলে ওর সাথে কথা বলে তুমি বাইরে চলে যাও। বাইরে তোমার জন্য গাড়ি ওয়েট করবে। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। ওকে? কি কাজ আপনার? তুমি কি বুঝবে আমার কাজ? ইশারা না বোধক মাথা নাড়ল। তারিকুল মজুমদার ইশারার কপালে আলতো চুমু দিয়ে বেরিয়ে গেল, আর তারপর ঈশানের ঘুম থেকে উঠতে কথা বলতে লাগলো। আফটার সাম টাইম, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। ও রিয়েলি?
তুই কিছু জানিস না? ছেলেটির আশেপাশে ঘুরে আর বলে, না না, সত্যি আমি জানি না। দেখ, ভালোই ভালো সত্যি কথাটা বলে দে, না হলে তোর জন্য ভালো হবে না। আর তুই যদি কিছু না জানিস তাহলে যে জানে তার নাম বল। আমি কিচ্ছু জানি না। আপনারা কি ব্যাপারে বলছেন সেটাই জানি না আমি। তারিকুল মজুমদার বিকট শব্দে হাসতে লাগলো। তারিকুল মজুমদার হাসতে হাসতে পাশ থেকে একটা ছুরি নিয়ে ছেলেটির হাতে এক পোঁচ দিয়ে দিল, আর ছেলেটি কুঁকিয়ে উঠল। আহ! আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। আপনি কেন আমায় টর্চার করছেন? আমি তো বললাম আমি কিছু জানি না। জানিস না তাই না? তারিকুল মজুমদার বলেন ছেলেটির চুলের মুঠি ধরে। না না, বিশ্বাস করুন ভাই। তারিকুল মজুমদার নিজের কোমরে গোজা গানটা বের করে ডিরেক্ট ছেলেটার পায়ে চালিয়ে দিল, আর ছেলেটা চিৎকার করে উঠল। সেই সময় পেছন দিক দিয়ে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। তারিকুল মজুমদার পিছন ফিরতেই দেখল একটা ফুলদানি পড়ে আছে আর সদর দরজার সামনে। ইশারা কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বুঝে। তারিকুল মজুমদার ইশারাকে এভাবে এখানে দেখে পুরো ঘাবড়ে গেল। তারিকুল মজুমদার আলতো পায়ে এগিয়ে গেল ইশারার দিকে। ইশারা, তুমি এখানে? ইশারা চোখ খুলে তারিকুল মজুমদারকে সামনে আসতে দেখে পেছাতে লাগলো আর এক দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে।